করি। কথা শুনতে পাচ্ছো? জি স্যার। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। শুরু করি, বলো। তোমাদের জি কোনো স্যার। সমস্যা আছে কি? জি স্যার। বলো, কি সমস্যা শুনি। যেমন স্যার এইচ ইন্ডেক্সের গ্রাফটা স্যার, হুম। তো ওটা যদি স্যার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যদি সমান না হয়, এক্স এর মান আর ওয়াই এর মান পেপার আর সাইটেশন ভ্যালু যদি সেম না হয়, সেক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা সাইটেশন কার্ভের সাথে ক্রস করছে না, যেটা এইচ হওয়ার কথা ওখানে ক্রস করছে না। হচ্ছে কি করতে পারে? কাকে দেখিয়ে দিলাম ওই দিন? স্যার আমাকে দেখিয়ে দিয়েছেন। তোমার কি কনফিউশন আছে এখন আর কোনো? জি স্যার আছে। এখনো কনফিউশন আছে? স্যার আমার কোনো কনফিউশন নাই, আমি তো ওকেও বলেছিলাম, বাট ও আপনার মুখ থেকে শুনতে চাচ্ছে আর কি। কাকে বলেছো? কে তোমাকে বিশ্বাস করে না? আবার বলো, নাম বলো। স্যার এই যে ইফতি, ওকে আমি সুন্দরভাবে বুঝাই দিয়েছি, দেখাই দিয়েছি, বাট ও আপনার কাছে হয়তো শুনতে চাই এর জন্য। স্যার আমি স্যার ব্যাপারটা মানতে পারতেছি না, মানে এটা যে স্যার ক্রস না করলে কেন এইচ এর মানটা আসতেছে। স্যার শোনো, আমি আপনাকে স্ক্রিন শেয়ার করেছি। আচ্ছা করো, করতে পারবে? সেখানে পোস্টেরিয়া করা আছে, শুধু আপনি করতে পারবেন। অপশনটা যদি সরি আপনি। দেখো তো এখন পারো কিনা। জি স্যার, আপনি দেখতে পাচ্ছেন স্যার? আমি কিছু দেখতে পাচ্ছি না, তোমার নাম দেখতে পাচ্ছি শুধু। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। স্যার এখানে স্যার আমাদের স্যার এইচ হওয়ার কথা, আমরা এইচ ইন্ডেক্স এইচ হয়ে হচ্ছে 12 বাট আমরা যখন 45 ডিগ্রি এঙ্গেল রাখি তখন স্যার ওটা তো ক্রস করতেছে না। আচ্ছা, ঠিকই তো আছে। স্যার আমাদের তো স্যার এইচ তো স্যার একটু উপরের দিকে দেখেন স্যার, আর কিন্তু আমরা যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা আছি তখন সেটা একটু নিচ দিয়ে দিয়েছে। এইচ কি রাউন্ড ফিগার হয় নাকি ফ্র্যাকশন হয় বলো তো? স্যার রাউন্ড ফিগার। তাহলে ওটা কি, যদি তুমি ওটাকে, যদি তুমি ট্রেন্ড লাইনটাকে যদি ওই যে যে পয়েন্টটা এক্সিট করেছে সেটা যদি ধরো, তাহলে কি রাউন্ড থাকে? না স্যার। তাহলে তো আমাদের তো একটা 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 নাম্বার লাগবে, একটা ডিসক্রিট নাম্বার লাগবে। তো তোমার এখানে ঠিকই আছে, সমস্যাটা কোথায়? স্যার তোমার আমরা তো স্যার পেয়েছি। এইচ ইন্ডেক্স এখানে স্যার কত? এটা 11, 12? এইচ ইন্ডেক্স স্যার 12, 13। 12 নাকি 13? স্যার এখানে আছে 12 স্যার। হ্যাঁ। এইচ এর ভ্যালু হচ্ছে 12, বাট ওই যে আমরা ওই স্যার সাইটেশন এবং সি ইজ ইকুয়াল টু পি না স্যার, সি সমান পি, হুম। সেই সেই হিসেবে তো স্যার এখানে গ্রাফের সাথে চেক করা না, মানে প্রশ্ন করতেছি না স্যার। যেমন এইচ, আমি এখানে এইচ ইয়া করলাম, ওদিক দিয়ে তো হুম। স্যার ট্রেন লাইনটা যাচ্ছে না, এটাই বলতেছি। হুম। ট্রেন লাইনটা তুমি এই যদি ওই হিসেব করো, তাহলে তো তোমার ট্রেন লাইন যদি এক্সিট করে, বা তুমি যদি মানে ওই এক্সাক্ট পয়েন্টটা ধরো, তাহলে তো 12.5 হয়। হুম হুম, জি স্যার। তো আমরা তো 12.5 হিসেব আমি করতে পারবো না, করতে পারবো কি? এইচ ইন্ডেক্স তো রাউন্ড হবে সবসময়। আচ্ছা, ওটা হচ্ছে, তাহলে কি স্যার এখানে সেট করার বিষয়টা নাই, মানে সাইটেশনের সাথে ট্রেন লাইনে, মানে সাইটেশন কার্ভের সাথে? তুমি ট্রেন লাইনটা যেভাবে তৈরি করলে, হ্যাঁ, জি স্যার। জি স্যার। সেখানে তুমি যেভাবে করেছো, মানে কি বলে এটাকে, এটাকে যেভাবে কানেক্ট করেছো, জি স্যার। সেইভাবে যদি কানেক্ট না করো তাহলে কি হয়? স্যার বুঝতে পারিনি কি বললেন। আমি ট্রেন তুমি লাইনটা স্যার আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলই রাখলাম। হ্যাঁ, কিন্তু যেভাবে তুমি ট্রেন লাইনটাকে করেছো, কানেক্ট করেছো, জি স্যার। সেটা না করলে কেমন হয় বলো তো? তাহলে স্যার কতটুকু রাখবো, মানে এটা তো স্যার গ্রাফিক্স স্যার 100 স্যার, তুমি আমরা তো যদি ধরো, আবার
আর আর 12 টেনেছো? যদি হয়। জি হ্যাঁ, স্যার, বলুন। আর টেনেছো না ট্রেন লাইনটা? জি ট্রেন লাইনটা তুমি জি সোজা স্যার। করে আসো, তাহলেই তো হয়। আমি কি বোঝাতে পারছি? সোজা বলতে কি স্যার, এইচ বিন্দু থেকে এক্স আর ওয়াই অক্ষে 90 ডিগ্রি এগিয়ে রাখবো? হ্যাঁ, তুমি সোজা যদি টান দাও তাহলে তো তোমার যে কনফিউশন আছে সেটা থাকে না। আমি বুঝাতে পারছি? তুমি তো ট্রেন লাইনটা আর টেনেছো। স্যার, আর আপনি বলেছেন স্যার 45 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে স্যার। না না, এটা 45 ঠিক আছে, কিন্তু তুমি যেটা, আমি তোমার প্রশ্ন যেটুকু যদি বুঝে থাকি, তাহলে তোমার কথা জি হচ্ছে স্যার। আমি তো ট্রেন লাইনটার আগেই আমাকে থেমে যেতে হচ্ছে, তাই না জি কি? স্যার। হয় জি আগে স্যার। না হয় পরে যেতে হবে, তাই তো? আগে গেলে বা পরে স্যার, যাই, যেখানে যাই আমার তো ইন্ডেক্স ফ্র্যাকশন থাকছে না, এটা রাউন্ড, মানে এটা ফ্র্যাকশন হয়ে যাচ্ছে, রাউন্ড তো আর হচ্ছে না। জি স্যার। সেক্ষেত্রে কি স্যার, তাহলে আমরা এই যে এই সাইটেশনের যে কার্ভটা আছে আর এখানে যে হ্যাঁ, ট্রেন লাইনটা আছে, হ্যাঁ। এটা এক্সিট করতেছে কিনা এটা তো আমাদের দেখার বিষয় না তাহলে। মানে আমরা এটা ভেবেছি তুমি কি ট্রেন লাইনটা সাইটেশন। যেভাবে যেভাবে করেছো সেটার মধ্যেও কিন্তু একটা কনফিউশন আছে। যেমন ধরো, তুমি যদি, আমি তো না, আমি একটু দেখাই, তাহলে তুমি একটু বন্ধ করো। দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আমাদের সমস্যাটা কি হয়েছে বলো তো? স্যার, আমরা আমাদের আমরা সমস্যাটা যদি স্যার। হচ্ছে, হুম, তুমি জি স্যার। এইখানকার যে ডিস্টেন্সটা, তোমার মাউস লাগবে, এই যে ডিস্টেন্সটা দেখছি আমরা এই পয়েন্টে, এই ডিস্টেন্সটা থেকে এই ডিস্টেন্সটা এবং এই ডিস্টেন্সটা সমান হবে, তাই তো? কি ঠিক আছে? জি স্যার, হ্যাঁ। আচ্ছা, আমরা ট্রেন লাইনটা কিভাবে আঁকছি? আমরা এইভাবে আঁকছি বলেই কিন্তু এই সমস্যাটা তৈরি হচ্ছে। যেমন ধরো, আমরা এইখানে এইভাবে আড়াআড়ি টেনে গেছি, তাই তো? জি স্যার। এইভাবে টেনে গেছি বলেই এক্স্যাক্টলি ওই জায়গাতে এসে থামছে না, তাই নাকি? হ্যাঁ স্যার। তাই না? জি স্যার। তোমার হিসেবে, যেহেতু তোমার ওই ট্রেন্ড লাইনটা অ্যাক্সিড করছে না, সেই কারণে তোমার মানতে কষ্ট হচ্ছে এটা 12 না, এটা 12 আর 13 মাঝামাঝি কিছু একটা হবে, তাই না? জি স্যার। জি স্যার। তুমি 45 ডিগ্রি আঁকলে আমার তো এইচ ইন্ডেক্সের ফিগারটা সবসময় রাউন্ডেড হবে, এটা তো কখনোই তোমারই হওয়ার কথা না, মানে ফ্র্যাকশন আসার কথা না। তুমি যদি ট্রেন্ড লাইনটাকে যদি ওইভাবে চিন্তা না করে যদি এইভাবে চিন্তা করো, তাহলে কি হয়? ধরো এটা তো তোমার, এইভাবে যদি চিন্তা করো, মানে সরি, তো ফ্রি হ্যান্ডটা স্যার আমাদের ঠিক হয়নি, এটা বলছি। ফ্রি হ্যান্ডে এটা যখন এইভাবে আসতেছে। যদি চিন্তা করো, এরপরে, আমার কাছে মাউস নেই তো আঁকতে কষ্ট হচ্ছে, এইভাবে যদি চিন্তা করো, এরপরে এইভাবে যদি চিন্তা করো, মানে তোমার লাইন ধরে ধরে যদি তুমি চিন্তা করো, সোজা লাইন ধরে ধরে, তাহলে জি কিন্তু আবার স্যার। ঠিক হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তুমি এই যে আড়াআড়ি টেনেছো বলেই ওটা জায়গা মতো যাচ্ছে না। তুমি যদি এরকম করতে, সে ট্রেন লাইনে যদি এরকম হতো, তাহলে কিন্তু এটা জায়গা মতো যেত।
আমি কি বুঝাতে পারলাম? জি স্যার, বুঝছি স্যার। তো যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্র্যাকশন আসবে না, আর তোমার ডিস্টেন্সটা দুই দিক থেকে সমান হবে। ঠিক আছে, যেহেতু তুমি ট্রেন লাইনটা ওই আড়াআড়ি টেনেছো সেই কারণে এই কনফিউশনটা তৈরি হচ্ছে। ট্রেন লাইনটা তুমি যদি লাইন ধরে ধরে যেভাবে তুমি গিয়েছো ওইভাবে যদি সোজা এরকম ভাবে ইয়ের মতো আঁকো, তাহলে কিন্তু এই জিনিসটা ওই ওই জায়গাতেই তোমার এক্সিট করবে। আর কোনো জায়গায় কনফিউশন? স্যার জি স্যার, আর একটা হচ্ছে স্যার সাইটেড বা সাইটিং হাফ লাইফে স্যার আমরা যদি 9.7 পাই, এই হুম, 0.7টা স্যার কিভাবে হিসাব করা হচ্ছে? এইটা তো আমি আসলে আমি যেটা এটা ম্যানুয়ালি করা হচ্ছে না। এটা তুমি যখন আচ্ছা ওয়েব অফ সায়েন্সে যাবে, যখন রিপোর্টটা জেনারেটেড হবে, রিপোর্টটা জেনারেটেড হলে ও কিন্তু এই তোমার বিশেষ করে সাইটেড হাফ লাইফ এবং সাইটিং হাফ লাইফ, এটা কিন্তু মিড না, এটা মিডিয়ানটা হিসেব করে। ঠিক আছে, আর এই যে তুমি আচ্ছা। 9.7 এর কথা বলছো, এটা কিন্তু তোমার আসছে ফ্রম দ্য সিস্টেম, এটা কিন্তু হিউম্যান জেনারেটেড কিছু না। ঠিক আছে, তো সেই কারণে তাহলে স্যার আমাদের যদি বের করতে বলা হয় কখন কত বছর মানে সাইটেড হাফ লাইফ, সেক্ষেত্রে যদি আমরা কি করবো? ওইখানে 9.7 না বলে যদি 9.5 অ্যাপ্রক্সিমেটলি বলো, কোনো সমস্যা নাই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে ঠিক আছে, স্যার আমার একটা তা প্রশ্ন আরেক আছে সাইটেড আরেকটা হাফ প্রব স্যার, বল 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 বল। স্যার একদম। সাইটেড হাফ লাইফে স্যার আমরা যখন কিউমিলেটিভ পার্সেন্টেজটা হিসাব করব, তখন স্যার আমাদের যদি এক্স্যাক্টলি 50% না আসে, অ্যারাউন্ড 47 আসলো আর আরেকদিকে 55 আসলো, তাহলে হুম, স্যার এখন 40 আমরা কোনটা নিব স্যার? তোমাকে তো ওই যে মিডিয়ান যেহেতু মাঝামাঝি একটা বলে অ্যাপ্রক্সিমেট বলে দিলাম, তাহলেই শেষ। স্যার 47 আর 55, এক্ষেত্রে স্যার 47 নেওয়া বেটার হবে। না, 47 তো কম হলো, আর 55 তো বেশি হয়ে গেল না? স্যার এটাই তো স্যার, যদি এক্স্যাক্টলি 50% না আসে কিউমিলেটিভ পার্সেন্টেজটা। তাহলে 55 গেলে তোমার এই কি হবে, বেশি হয়ে যাবে। জি স্যার। আর 47 তোমার কম হয়ে যাবে। তুমি যদি অ্যাপ্রক্সিমেটলি 5 ইয়ার্স বলো, তাহলে সমস্যাটা কোথায়? আমি কি স্যার বুঝাতে পারলাম? সেক্ষেত্রে যদি আমরা স্যার দেখায় দিয়ে হচ্ছে যে টোটালটাকে ভাগ করে তারপর হচ্ছে 2 দিয়ে যদি ভাগ করে আমরা যদি দেখায় দিই হচ্ছে 0.5% এভাবে আসছে 0.5। এটা তো অ্যাভারেজ না, এটা তো মিডিয়ান। না স্যার 2 দিয়ে ভাগ করে তো আমাদের 50% আসবে। তো স্যার হ্যাঁ, আমার যেটা আসবে ধরুন স্যার 47%, তো 47% থেকে যদি আমি এভারেজটাকে বিয়োগ করে আমার যে রেজাল্টটা আসবে, ওই রেজাল্টটাকে যদি আমি আবার হচ্ছে 50% দিয়ে ভাগ করি, তাহলে তো স্যার আমাদের ফ্র্যাকশনটা চলে আসতেছে। তোমরা এই কিউমুলেটিভ ফিগারটা নিয়ে কথা বলছো নাকি ইয়ার নিয়ে কথা বলছো, কোনটা? স্যার কিউমুলেটিভ পার্সেন্টেজ যেটা ওইটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিউমুলেটিভ পার্সেন্টেজ যখন তুমি বের করছো, তখন কি হচ্ছে? কম স্যার হচ্ছে না বেশি হচ্ছে? আমার আমার এক্সাক্ট 50% আসতেছে না, আমার এক জায়গায় হচ্ছে 48.13% আসতেছে, আর এক জায়গায় হ্যাঁ, 52% আসতেছে। তোমার এখানে তো হচ্ছে 48 নিলে কম হয়ে যাচ্ছে, 52 নিলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার বছর কত হয়? আহ তুমি যে 48% বললে, সেটা কত বছরে হয়? 7 8 9 ইয়ার্স হয় স্যার। আর 52টা কয় বছরে হয়? 10 বছরে? 10 বছর। 10 বছর। হ্যাঁ, তাহলে তুমি বলতে পারো না অ্যাপ্রক্সিমেটলি 9.3 বা 9.4 ইয়ার্স। স্যার এই তো স্যার 0.4, যে 9.3 আসলো বা 9.4 আসলো স্যার, এটা তুমি ক্যালকুলেট করে দেখাই দিন 0.4 কিভাবে আসলো। দরকার নেই, দরকার নেই, তুমি তো অ্যাভারেজের কথা বলছো, তুমি 2 দিয়ে ভাগ করার কথা বলছো। এটা তো 2 দিয়ে ভাগ করার বিষয় না, এটা মিডিয়ান এজ, নট মিড এজ। এটা মিডিয়ান এজ, এটা অ্যাভারেজ না, এটা মিডিয়ান। জি তুমি স্যার। অ্যাপ্রক্সিমেটলি বলে দিলে আমার মানতে কোনো অসুবিধা নাই, কারণ এই রিপোর্টটা হিউম্যান জেনারেটেড না, এটা মেশিন জেনারেটেড রিপোর্ট। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। স্যার আগে স্যার 50% করে নিতে হবে না? 50% তো তুমি করতে পারছো না, কারণ ওই যে এক জায়গায় তুমি 48% থাকতে হচ্ছে। আর না হলে সংখ্যা বাড়ালে এটা 50, মানে তোমার এর পরের বছরে এটা 52 হয়ে যাচ্ছে। স্যার মাঝামাঝি বছর ধরবো 50% রেখেই। আমি তো সেটার কথাই বলছি। স্যার মনে করেন হচ্ছে 50% করার পর 83 বের হলো, কিন্তু হচ্ছে কুমিউলেটিভ আছে 90 আর হচ্ছে 80। তো আমরা অ্যাপ্রক্সিমেটলি মাঝামাঝি নিলে হবে না, যে 6.5 বছর?
যাবো। আমি যদি তোমাদের সমস্যাটা বুঝে থাকি, তাহলে ধরো আমার আমি সাইটেড হাফ লাইফ কাউন্ট করছি, তাই তো? আমার টোটাল পাবলিকেশন ছিল 100। এই মাউথ ছাড়া এটা আঁকা মুশকিল। তাহলে তুমি যখন এই যে কিউমুলেটিভ ফিগারটা বের করছো, তোমার তো 50 এইখানে থাকার কথা, তাই তো? মাঝামাঝি। আমি কি বোঝাতে পারছি? কথা বলো একজন। জি জি স্যার। জি স্যার। তাহলে এইখানে কম হয় বছর হিসাব করলে, আর এখানে বেশি হয়ে যায়। ঠিক আছে, এটা ধরো 4 বছর, আর এটা ধরো 5 বছর। তাহলে যেহেতু মাঝামাঝি হয় অ্যাপ্রক্সিমেটলি, আমি যদি বলি যে অ্যাপ্রক্সিমেটলি 4.5 ইয়ার্স, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আছে? না স্যার, না এটাতে তো স্যার। কোনো সমস্যা নাই। না, এটা তো কোনো সমস্যা না। অ্যাপ্রক্সিমেটলি বুঝতেই হ্যাঁ, পারি আমরা। স্যার, আমার একটা সমস্যা ছিল স্যার, সেটা হচ্ছে যে সাইটিং হাফ লাইফ বা সাইটেড হাফ লাইফ, স্যার এই কনসেপ্টটা যদি একবার রিপিট করতেন স্যার, মানে এটা কেন করা হচ্ছে আর জিনিসটা কি? জিনিসটা কি আবার রিপিট করবো, এই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, দেখি আছে কিনা আমার কাছে। জার্নাল ম্যাট্রিক্সের মধ্যেই তো ছিল না? জি স্যার। আমরা জার্নালস এর যদি কোয়ালিটি দেখতে চাই, তাহলে বেশ কিছু ইন্ডিকেটরের কথা আমরা বলেছি। ইমপ্যাক্ট ফ্যাক্টর, 5 ইয়ার ইমপ্যাক্ট ফ্যাক্টর, ইমিডিয়েসি ইন্ডেক্স। ইমিডিয়েসি ইন্ডেক্সের কাজটা কি? একটা জার্নাল এখন বর্তমান সময়ে পারফরমেন্স কেমন করছে সেটা দেখার জন্য আমি ইমিডিয়েসি ইন্ডেক্সটা দেখতে পারি। এর অল্টারনেটিভ স্কোপাসে কি আছে? সাইট স্কোর ট্র্যাকার। ঠিক আছে, এই যে প্রথম যে 5টা ইন্ডিকেটর আমরা দেখাচ্ছি এখানে, 5টা ইন্ডিকেটরের মধ্যে ইম্প্যাক্ট ফ্যাক্টর, 5 ইয়ার ইম্প্যাক্ট ফ্যাক্টর, ইমিডিয়েসি ইন্ডেক্স, সাইটেড হাফ লাইফ এবং সাইটিং হাফ লাইফ, এই 5টা ইন্ডিকেটর হচ্ছে ওয়েব অফ সায়েন্সের বা ক্লারিভেটসের অথবা ওয়েব অফ নলেজ, যেটাই বলি না কেন। ঠিক আছে, সেখানে যে জিনিসটা নিয়ে তোমাদের প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর আমি করছি। সেটা হচ্ছে সাইটেড হাফ লাইফ। তোমাদের মধ্যে কি কেউ বুঝতে পেরেছে এরকম আছো, নাকি সবাই বুঝতে পারোনি কোনটা? স্যার ক্যালকুলেশন বুঝছি কিন্তু কনসেপ্টটা বুঝিনি স্যার। কনসেপ্টটা বুঝবে না কেন বলো? যদি ক্যালকুলেশন বুঝে থাকো তাহলে তো কনসেপ্টটা বুঝার কথা। স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ, বলো। স্যার 2008-এ আমি সাইটেড ফ্রম 2008 শূন্য নিয়েছি, হ্যাঁ, যখন সাইটিং নেই তখন দেখা যায় একটা মান থাকে। স্যার এইটাতে আমি একটু কনফিউজ যে সাইটেড হাফ লাইফে কি সবসময় প্রেজেন্ট ইয়ারে শূন্য থাকবে? না, কেন? তাহলে স্যার শূন্য যদি না থাকে তাহলে সাইটেড আর সাইটিং হাফ লাইফের মধ্যে ডিফারেন্সটা আসলে কোথায়? একটা হচ্ছে পাওয়া আর একটা হচ্ছে দেয়া। একটা হচ্ছে পাওয়া আর একটা হচ্ছে দেয়া। কিন্তু স্যার স্যার তাহলে তো এখানে ম্যাথ করার সময় কোনো ডিফারেন্স থাকতেছে না।
কেন ডিফারেন্স থাকবে না কেন? তাহলে আমার কথাগুলো একটু খেয়াল করে শোনো। আমি কি করি? আমি বেতন পাই, তাই না? জি স্যার। আমি আবার টাকা খরচও করি, ঠিক আছে? জি তাহলে স্যার। একটা জার্নাল কতটা সাইটেশন পাচ্ছে তার উপর কিন্তু জার্নালের একটা কোয়ালিটির ব্যাপার আসতে পারে। ব্যাপার এটা কোত্থেকে আসলো? একটু শোনো খেয়াল করে। আমরা একটা স্পেসিফিক জার্নালের কথা বলছি, ব্রিটিশ জার্নাল অফ এডুকেশনাল স্টাডিজ। ও পেয়েছে, রিসিভড কয়টা সাইটেশন পেয়েছে? 186 সাইটেশন ইন জেসিআর ইয়ার 2008। জেসিআর মানে কি বোঝো তো? জি স্যার। কি বলো তো? জার্নাল সাইটেশন রিপোর্ট ইয়ার। হ্যাঁ, জার্নাল সাইটেশন রিপোর্ট ইয়ার 2008-এ সে 186টা সাইটেশন পেয়েছে, ঠিক আছে? এখন তোমার কনফিউশনটা হতে পারে এই জায়গাটাতে যে এখানে জিরো কেন, জি স্যার। তাই না? এই পাবলিশ হয়েছে, আম- ওগুলো এখন সাইটেশন পায় নাই, এটাই তো। হ্যাঁ, 2008-এ একটা পেপার পাবলিশড হলেই কি সাথে সাথে সাইটেশন পাওয়া শুরু করে? না, সাইটেশন পেতে তার সময় লাগে। ওই পেপারটা পাবলিশড হবে, মানুষ এটাকে পড়বে, পড়ার পরে তার যে ফাইন্ডিংস গুলো আছে সেগুলো যদি তাদের স্টাডিতে যদি সাইট করার মতো হয় তাহলে সে এটাকে সাইট করবে। সাইট করার পরেই তো ইমিডিয়েটলি সেটা পাবলিশড হয় না। ইমিডিয়েটলি পাবলিশড হয় না এই কারণে যে সাইটেশন পেতে গেলে ওই পেপারটা যখন সাবমিশনে যায়, এটা রিভিউ প্রসেসের মধ্য দিয়ে ভ্যালিডেটেড হয়, তারপরে সেটা পাবলিশড হয়। তাহলে তো পাবলিকেশনটা একটু সময় লাগবে। ওই বছরের পেপার সাইটেশন পাওয়াটা আহ আমি বলবো যে অসম্ভব নয়, রেয়ারও নয়, কিন্তু এই পার্টিকুলার কেসে আমরা দেখছি যে কোনো সাইটেশন আসেনি। এটা হতে পারে বছরের শুরুতে হিসাবটা করেছে, বছরের শেষে গেলে হয়তো হিসাবটা অন্যরকম হতো, অথবা নাও হতে পারে। তাহলে এটা আসলে কমপ্লিট ইয়ারের হিসাব। তাহলে কি করেছে দেখো তো, 2008-এ সে টোটাল সাইটেশন পেয়েছে 186টা, ঠিক আছে? কার জন্য সাইটেশন পেয়েছে? ওই জার্নালেরই পাবলিকেশনের জন্য, তাই নয় কি? জি স্যার। তাহলে ওই জার্নালে 2008-এ তোমার টোটাল সাইটেশন সে পেয়েছে 186টা। এর মধ্যে 2008-এর পাবলিকেশনের জন্য 2008-এ কোনো সাইটেশন পায়নি। 2008-এ 2007-এর সাইটেশন পেয়েছে সে 8টা। 2008-এ 2006-এর পাবলিকেশনের জন্য সাইটেশন পেয়েছে 34টা। 2005-এ, ঠিক আছে, 2005-এর যে 27টা পেপার আছে সেই 27টা, মানে তোমার যেটা হয়েছে 2005-এর পাবলিকেশন গুলোর জন্য 2008-এর সাইটেশন পেয়েছে সে 27টা। 2004-এর পাবলিকেশনের জন্য 2008-এ সাইটেশন পেয়েছে 8টা। আমার কথা কি বুঝতে পারছো এখন? জি স্যার। 2002-এর পাবলিকেশনের জন্য 2008-এ সে সাইটেশন পেয়েছে, 2005-এর কথা বলেছে, 27টা, তাই তো? জি স্যার। 2004-এর পাবলিকেশনের জন্য 2008-এ সে সাইটেশন পেয়েছে 8টা। 2008-এ 2003-এর পাবলিকেশনের জন্য সাইটেশন পেয়েছে 16টা। তাহলে এরকম ভাবে তার টোটাল সাইটেশন কাউন্ট হচ্ছে ইন সাইটেশন ইয়ার 2008-এ সে 186টা সাইটেশন পেয়েছে। তাহলে এই সাইটেশনের যদি আমরা হাফ লাইফ কমপ্লিট করি তাহলে ওই জার্নালের আমরা সাইটের হাফ লাইফটা বের করতে পারছি। আমি কি বুঝাতে পেরেছি নাকি কোনো কনফিউশন আছে এখনো? স্যার একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, শিওর। স্যার এই যে আমাদের তো সাইটের হাফ লাইফে দেখতে হবে যে সে কত কত অর্ধ বছরে এর অর্ধেক সংখ্যক সাইটেশন পেয়েছে। হুম। এখন আমি তো কুমুলেটিভ সাইটেশনটার সাথে ইয়ার দিয়ে বিবেচনা করতে হবে, তাই না স্যার? হ্যাঁ, এখন কুমুলেটিভ পার্সেন্টেজের কি এখানে খুব প্রয়োজন? পার্সেন্টেজ ছাড়া তুমি 50% বের করবে কিভাবে? কিন্তু হাফ কাউন্ট করছি তো। স্যার 50% অফ 186 কে, মানে 186 কে আমি যখন 2 দিয়ে ভাগ করব হুম। সেক্ষেত্রে তো আমরা অর্ধেক সাইটেশন সংখ্যা পাচ্ছি, যেমন ওই যে 93 সাইটেশন। হ্যাঁ,
তাহলে আবার কুমুলেটিভ পার্সেন্টেজটা ওই যে এখানে একটা কিন্তু রো শেষ আছে। পর্যন্ত তো তোমাকে ইয়ারের হিসাবটা করতে হবে না, কয় বছরে তুমি এই 50% পেয়েছো। আমার হ্যাঁ তো এখানে সাইটেড হাফ লাইফটা হচ্ছে 6 ইয়ার্স। আমি তো 93 সাইটেশন কাউন্ট করছি ঠিকই, কিন্তু আমি তো আসলে এটাকে হিসাবটাকে নিয়ে যাচ্ছি ইয়ার্স এর জন্য। জি স্যার, সেই ক্ষেত্রে স্যার এখানে তো তিনটা রো, এই যে একটা বক্সে সাইটেড হ্যাঁ, ইয়ার, সাইটস ফ্রম 2008 আর কিউমুলেটিভ পার্সেন্ট এই রোটা কিভাবে কাউন্ট করছে স্যার? কিভাবে কাউন্ট করেছে? যেমন 0.00%, 4.30%, 22.58, মানে এই যে রোটা, এই রোটা কিভাবে কাউন্ট করলো স্যার? নাকি এটা পরীক্ষায় দেয়া থাকবে এই রোটা? না, এটা না থাকারই কথা। তাহলে স্যার এটা কিভাবে বের করছে, মানে এটার ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টের? আবার সাইটিং হাফ লাইফে কিন্তু স্যার পার্সেন্টেজটা কাউন্ট করা হয় নাই, আমি একটু শুধুমাত্র জি স্যার। সাইটেড ক্লাসে হাফ লাইফেই বলছি। করা হয়েছে। এটাই ইয়া করছে, যেমন সাপোজ 8 কে 186 দিয়ে ভাগ করছে, অথবা 42 কে 186 দিয়ে ভাগ করছে, তারপর 100 দিয়ে গুণ করছে। এই 186 এর 186 এর কত পার্সেন্ট হয়? 4.3%। ঠিকই তো আছে। এরপরে 42 186 এর 20%। কত? 69 186 এর 37%। ঠিকই তো আছে। জি স্যার, ঠিক আছে। এ কে জি স্যার। প্রশ্ন করলে স্যার বুঝতে তাহলে এই ম্যাথটা পেরেছো? শুরু করবো কি দিয়ে? আগে কি 50% কত সেটা বের করবো? ম্যাথটা শুরু করবে মানে কি, কিভাবে শুরু করতে চাও? স্যার আগে কি 50% করে নিব, নাকি আগে পার্সেন্টেজ আর কুমুলেটিভ বের করে হিসাব করে তারপর 50% দেখাবো? অঙ্ক কি আগে রেজাল্ট 50%। আগে দেখো নাকি আগে প্রক্রিয়াটা দেখো? প্রক্রিয়াটা শেষ করে তারপর তুমি রেজাল্টটা বলবে। 186 কে তো তোমার অর্ধেক করতেই হবে, কারণ তুমি সাইডেড হাফ লাইফ কমপ্লিট করছো, এবং সেটা কোথায় যেয়ে থামতে হবে সেটা তোমাকে ওই পর্যায়ে এসে দেখে নিতে হবে। এখানে এক্স্যাক্টলি মিলে গেছে তো। আর তোমার যদি এক্স্যাক্টলি না মিলে তাহলে তুমি অ্যাপ্রক্সিমেটলি বলে দিবে, কোনো সমস্যা নেই। স্যার তাহলে হচ্ছে আগে 50% করে নিব, তারপর কুমুলেটিভ চেক করবো কার যে 50% 50% করে নেবে? কোথায় যায় মিলছে। সাইটেশনের 50% করে নেবে। স্যার ওই যে অ্যাপ্রক্সিমেটলি স্যার যেটা নেওয়ার কথা বললেন, আমার যে টোটাল সাইটেশনটা আসবে ওইটাকে আমি 2 দ্বারা ভাগ করলে যেটা আমার আসবে ওইটাই তো অ্যাপ্রক্সিমেটলি ওইটাই নিলেই তো হবে স্যার। হ্যাঁ, 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 হ্যাঁ। স্যার সেক্ষেত্রে তো স্যার কিউমুলেটিভ পার্সেন্টেজটা আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। কিউমুলেটিভ পার্সেন্টেজ অতটা গুরুত্বপূর্ণ না, অতটা গুরুত্বপূর্ণ না। তুমি যদি হাফটা যদি কাউন্ট করে নাও তাহলে কাছাকাছি গেলেই তো হবে। একটু আমার কথা একটু আবার একটু শোনো, মনোযোগ দিয়ে শোনো। আমাদের সাইটেশন ইয়ারটা কত? 2008 অ্যাকর্ডিং টু দিস এক্সাম্পল। এবং 2008 এ আমার টোটাল সাইটেশন কাউন্ট হচ্ছে 186 সাইটেশনস। এটা আমি রিসিভ করেছি, ওই জার্নালটা রিসিভ করেছে 186 সাইটেশনস ইন দ্য হোল ইয়ার অফ 2008। তাহলে এই 186 এর হাফ যদি আমি কাউন্ট করতে পারি, আমি কিন্তু ওই জার্নালের সাইটেড হাফ লাইফটা কাউন্ট করতে পারি। তার মানেটা কি আমাদের? তাহলে দেখতে হবে আমার 186 এর অর্ধেক কত। 186 এর অর্ধেক হচ্ছে 93। তাহলে 93 সাইটেশন পেতে ওই জার্নাল যে পাবলিকেশন গুলো করেছে কত দূর পর্যন্ত যেতে হয়। তাহলে 2008-এ আমরা দেখো, 2008-এ কোনো সাইটেশন আসেনি। 2008-এ 2007-এ সাইটেশন এসেছে 8টা, 2008-এ 2006 সাইটেশন এসেছে 34টা, 2008-এ 2005-এ সাইটেশন এসেছে 27টা, 2008-এ 2004-এ সাইটেশন এসেছে 8টা, 2008-এ 2003-এ সাইটেশন এসেছে 16টা। এইখানে আমরা থেমেছি এই কারণে, কারণ 186 এর অর্ধেক 93 এখানে হয়ে গেছে। তাহলে আমি কয় বছর পিছনের দিকে গেলাম? 1 2 3 4 5 6। তার মানে হচ্ছে আমার সাইটেড হাফ লাইফ হচ্ছে 6 ইয়ার্স। আমি কিন্তু ক্লাসে বলেছিলাম এটা একটা প্র্যাকটিক্যাল ইউটিলিটি আছে। প্র্যাকটিক্যাল ইউটিলিটিটা কি একটু বলো তো দেখি। স্যার দেখি আমরা তো। কত দূর ব্যাকওয়ার্ড পর্যন্ত? ইভালুয়েশন করে। হ্যাঁ, আমরা কিন্তু জার্নাল ব্যাক ফাইলের কথা বলেছি। তার মানে তুমি যদি ওইভাবে চিন্তা করো, ও কিন্তু তোমার 2008-এ কিন্তু সাইটেশন 1998 এর পূর্ণ পেপারেরও কিন্তু সাইটেশন পেয়েছে, সেখানেও দেখো 40টা সাইটেশন আছে। ঠিক আছে? তাহলে আমার লাইব্রেরিতে যদি আমি চিন্তা করি, আমার যে প্রতিষ্ঠানটা আছে তার তো একটা লিমিটেশন আছে, আছে না? আমার কাছে লাইব্রেরি
রিসোর্স যতটা ইম্পর্টেন্ট, লাইব্রেরি স্পেসটাও তো ইম্পর্টেন্ট একটা জিনিস। এখান থেকে আমরা কিন্তু একটা প্র্যাকটিক্যাল লেসন আছে, সেই লেসনটা হচ্ছে তুমি যদি ব্রিটিশ জার্নাল অফ এডুকেশনাল স্টাডিজ এর কথা চিন্তা করো, সেই জার্নাল হয়তো আমরা সাবস্ক্রাইব করি 1986 থেকে, তাহলে 1986 থেকে কিন্তু অনেক সংখ্যা, অনেক ভলিউম কিন্তু আমাদের কাছে রয়ে গেছে। তুমি যদি এই এক্সাম্পলটাকে নাও, তাহলে আমরা কিন্তু চিন্তা করে বলতে পারি যে ব্রিটিশ জার্নাল অফ এডুকেশনাল স্টাডিজ তার 2008-এ যেহেতু তার সাইটের হাফ লাইফ ছিল 6 ইয়ার্স, তার মানে হচ্ছে আমি যদি গত 6 বছরের যে প্রকাশনাগুলো আছে যেগুলো ব্রিটিশ জার্নাল অফ এডুকেশনাল স্টাডিজে পাবলিশড হয়েছে, সেই ভলিউম এবং ইস্যুগুলো যদি রাখি, দেখা যাবে যে ইউজারের অর্ধেক রিকোয়ারমেন্টস কিন্তু আমি ওই অ্যাক্টিভ শেলফ থেকে কিন্তু নিতে পারি। বাকিটা হয়তো আমি রিমোটলি অন্য কোনো জায়গায় এটাকে হয়তো রিমোট কোনো আর্কাইভসে নিয়ে দিতে পারি, অথবা আমি এগুলোকে ডিজিটাইজ করতে পারি যদি আমার পারমিশন থাকে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমার ওই জার্নালের একটা কিন্তু ইন্ডিকেশন যে ইউজারটা কত দূর পর্যন্ত সেটাকে ব্যবহার করে, অ্যাক্টিভলি ব্যবহার করে। সবটাই ব্যবহার করে, কিন্তু 6 বছরের পাবলিকেশন গুলি কিন্তু 50% অফ দ্য কেসেস তারা ব্যবহার করছে। সেই জন্য সাইটের হাফ লাইফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যখন এই জার্নাল যখন সাবস্ক্রাইব করি, আমরা যদি 2024 থেকে সাবস্ক্রিপশন শুরু করি, তাহলে ও কিন্তু আসলে আমাদেরকে 2024 থেকেই অ্যাক্সেসটা দিবে। 2024-এর জিনিস 2024-এ আমার হয়তো খুব বেশি প্রয়োজন নাও হতে পারে, অথবা আমার কিন্তু দরকার হচ্ছে পিছনের জিনিসগুলো। সেই কারণে কিন্তু আমরা যখন এই রিসোর্সের যখন সাবস্ক্রাইব করি, বিশেষ করে জার্নালের ক্ষেত্রে, আমরা কিন্তু পাবলিশারদেরকে বলে দিই আমি সাবস্ক্রিপশন শুরু করছি আজকে থেকে, তুমি আমাকে ব্যাক ফাইলে অ্যাক্সেস দিবে 2010 থেকে, অথবা ওরা কমপ্লিমেন্টারি একটা প্যাকেজ আমাদেরকে অফার করে যে তোমার সাবস্ক্রিপশন শুরু হচ্ছে এত আজকে থেকে, কিন্তু তুমি 2010 থেকে ব্যাক ফাইলে অ্যাক্সেস পাবে। তার মানে আমার ইউজাররা সেগুলোকে অ্যাক্সেস করতে পারবে ফ্রি অফ কস্ট। আমি যখন আমার সাবস্ক্রিপশনটা রিনিউ না করব, তখন কিন্তু ওই ব্যাক ফাইলে আর অ্যাক্সেস দিবে না। এখানে কিন্তু একটা চমৎকার ইন্ডিকেশন আছে যে ওই ব্রিটিশ জার্নাল অফ এডুকেশনাল স্টাডিজ তার মানে তুমি যদি অ্যাক্টিভ শেলফের কথা চিন্তা করো, 50% অফ দি ডিমান্ড কিন্তু তুমি ওই গত 6 বছর থেকেই মিট আপ করতে পারছো। সেই কারণে এটাকে তুমি একটা ইন্ডিকেশন ধরতে পারো যে তোমার সাইটের হাফ লাইফটা কত, এবং ইউজাররা সাধারণত যেটা দেখা যাচ্ছে মোটামুটি 6 বছরের পুরনো পাবলিকেশন গুলি 50% অফ দ্য কেসেস তারা সাইট করছে। তার মানে ওই পেপারগুলি তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। স্যার তাহলে স্যার যেটা বলতেছিলেন সাইটেড হাফ লাইফ আর সাইটিং হাফ লাইফ দেয়া নেয়ার বিষয়টা স্যার একটু যদি আবার একটু সূক্ষ্মভাবে ক্লিয়ার করে। এটা কি দিলাম নাকি নিলাম? নিলাম স্যার, দিলাম। এটা নিলাম। নিলাম স্যার, নিছে। আমরা নিচ্ছি, ওই জার্নাল নিচ্ছে, সাইটেশন সে পাচ্ছে। স্যার সাইটেশন এখানে আমরা দিচ্ছি না। কেন দিচ্ছি আমরা তো? দেখো আবার দেখো, ব্রিটিশ জার্নাল অফ এডুকেশন স্টাডিজ রিসিভড, আমি বেতন পেয়েছি। ওই জার্নালটা সাইটেশন পেয়েছে বিভিন্ন সোর্স থেকে। স্যার এর মধ্যে এখনো কি কনফিউশন আছে? না স্যার, না স্যার এখন আর কনফিউশন নাই, তবে একটা প্রশ্ন আছে, ছোট্ট প্রশ্ন। হ্যাঁ বলো। স্যার ওই যে সাইটেড হাফ লাইফ তো হচ্ছে সাইটেশন নেয়া, আর সাইটেশন দেওয়ার কাহিনী হচ্ছে সাইটিং হাফ লাইফ। এখন স্যার সাইটেড হাফ লাইফ আর সাইটিং হাফ লাইফের ম্যাথ প্রসেসটা প্রায় সেমই, পুরোপুরি সেম, কিন্তু এখানে সাইটিং হাফ লাইফটা একরকম করেছে আর সাইটেড হাফ লাইফটা একরকম করেছে। এখন সেক্ষেত্রে আমরা সাইটেড হাফ লাইফটা যেরকম করেছি সেম প্রসেসে এরকম তিনটা রো দিয়ে যদি সেম এভাবে সাইটিং হাফ লাইফটাও বের করি, তাহলে কি হবে না স্যার? তুমি দেয়া নেয়ার হিসাবটা তো ভিন্ন। দেয়া নেয়ার হিসাবটা এটা তো আমরা পেয়েছি বিভিন্ন সোর্স থেকে, আমরা সাইটেশন পেয়েছি। এটা সাব সাইটেড হাফ লাইফ, আমরা এখানেই থাকি, সাইটিং এ পড়ে যাই। এটা বুঝতে পেরেছে কিনা সেটা বলো। আবারও বলছি, 2008-এ ব্রিটিশ জার্নাল অফ এডুকেশন স্টাডিজ, the journal has received 186 citation in total from different journals. অন্য জার্নাল থেকে সে সাইটেশন পেয়েছে। এর মধ্যে 2008-এর পাবলিকেশনের জন্য কোনো সাইটেশন পাইনি। সেটা কিন্তু বাস্তব কারণ আছে, কারণ একটা পেপার পাবলিশ হওয়ার পরে সাইটেশন পেতে একটু সময় লাগে। এরপরে দেখা যায় যে সাইটেশন সে আস্তে আস্তে বাড়তে থাকে এবং একটা পর্যায়ে কিন্তু সাইটেশনটা ডিক্লাইন করে আস্তে আস্তে কমে যায়। ব্রিটিশ জার্নাল অফ এডুকেশন স্টাডিজ
2008-এ 2008-এর পাবলিকেশনের জন্য কোনো সাইটেশন পায়নি। 2008-এ 2007-এর পাবলিকেশনের জন্য সে 8টা সাইটেশন পেয়েছে। 2008-এ সে 2006-এর পাবলিকেশনের জন্য 34টা সাইটেশন পেয়েছে। 2008-এ 2005-এর পাবলিকেশন গুলোর জন্য সে 27টা সাইটেশন পেয়েছে। 2008-এ 2004-এর পাবলিকেশনের জন্য সে 8টা সাইটেশন পেয়েছে। এইভাবে আমরা টোটাল সাইটেশন কাউন্ট করেছি 186। এখন কথা হচ্ছে তার অর্ধেক কত? তার অর্ধেক হচ্ছে 93। তাহলে 93 যদি আমরা করি তাহলে আমাদেরকে কিউমুলেটিভ ফিগারটা বের করতে হচ্ছে। এখানে 0-এর সাথে 8 যোগ করলে 8, 8-এর সাথে 34 যোগ করলে 42, 42-এর সাথে 27 যোগ করলে 69, 69-এর সাথে 8 যোগ করলে 77, 77-এর সাথে আমার যদি 16 যোগ করি তাহলে হচ্ছে 93। তাহলে 93 কিন্তু 186-এর এক্সাক্ট হাফ। তাহলে এই 93 আমরা কয় বছর পিছনে পর্যন্ত যেতে হয়েছে আমাদেরকে? কারেন্ট ইয়ার থেকে শুরু করে ইনক্লুডিং কারেন্ট ইয়ার 2008 আমাদেরকে 1, 2, 3, 4, 5, 6 বছর পর্যন্ত পিছনে যেতে হচ্ছে। তার মানে ওই জার্নালের সাইটেড হাফ লাইফ হচ্ছে 6 ইয়ার্স। ঠিক আছে? কোন একটা জার্নালের যদি সাইটেড হাফ লাইফ 4 বছরের হয় তার মানেটা কি? একজন উত্তর করো। ওই 4 বছরের মধ্যে সে 50% হচ্ছে সাইটেশন পেয়েছে। হ্যাঁ, গত 4 বছরেই সে 50% সাইটেশন পেয়েছে। স্যার গত 4 বছরেই কেন পাবে? সেটা হচ্ছে একটা না না, JCI এখানে জানে না। প্রশ্ন আছে। এই 4 বছরের কথা বলছি আমরা, স্টার্টিং ফ্রম হোয়ার? স্যার JCR থেকে 2008 সাল। না 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 না, আমি ধরো 2023-এর কথা বলি। 2023-এ ব্রিটিশ জার্নাল অফ এডুকেশন স্টাডিজ 2023-এর কথা যদি বলি, সেখানেও কি সাইটের হাফ লাইফ 6 ইয়ার্সই হবে? না স্যার। না, 2023-এ সে হয়তো ধরো 200 সাইটেশন পেয়েছে। ঠিক আছে? ঠিক আছে? 2023-এ ব্রিটিশ জার্নাল অফ এডুকেশন স্টাডিজ আমরা ধরে নিচ্ছি সে 200 সাইটেশন পেয়েছে এবং তার সাইটেড হাফ লাইফ হচ্ছে 4 ইয়ার্স। এটা কি মিন করে? স্যার 2023-এ স্যার ও যতগুলো সাইটেশন থেকে তার অর্ধেকটাই স্যার গত 4 বছরের পাবলিকেশন থেকে পেয়েছে। 2023-এ তার ব্রিটিশ জার্নাল অফ এডুকেশন স্টাডিজ এর সাইটেড হাফ লাইফ হচ্ছে 4 ইয়ার্স। তার মানে কি? তার মানে 4 বছরের 2023-এ পাবলিকেশন কতটা সাইটেশন পেয়েছে? 200 সাইটেশন পেয়েছে, তার অর্ধেকই, তার মানে 100টাই এসছে গত 4 বছর থেকে। তার মানে 2023, 22, 21 এবং 20 এই 4 বছর থেকে এসছে। এটা কি কোনো কোয়ালিটি ইন্ডিকেটর? না স্যার, কোয়ান্টিটি ইন্ডিকেটর। শুধু কোয়ান্টিটি। কোয়ান্টিটেটিভ, কিন্তু তার সাথে কিন্তু কোয়ালিটির প্রশ্ন আছে। যদি কোয়ালিটির প্রশ্ন চিন্তা করো তাহলে এরকম হতে পারে যে সে কারেন্ট কন্টেন্ট গুলোই বেশি বার সাইটেশন পাচ্ছে। 4 বছর তো খুবই কম, তাই না? তার মানে তুমি যদি শেলফের কথা চিন্তা করো, অ্যাক্টিভ শেলফের কথা যদি চিন্তা করো, হ্যাঁ, যদি অ্যাক্টিভ শেলফের কথা চিন্তা করো, 4 বছরের পাবলিকেশন গুলোই তুমি হয়তো শেলফে রাখতে পারো, বাকিটা হয়তো রিমোটলি অন্য কোথাও নিতে পারো। তার মানে 50% সাইটেশন যেহেতু সে কারেন্ট ইয়ার থেকেই পাচ্ছে, তার মানে ওই জার্নালে কারেন্ট কন্টেন্ট গুলো অনেক বেশি হয়তো মানে ভালো, অনেক বেশি যেহেতু সাইটেশন পাচ্ছে, ভালো বলতেই পারি আমি। তাহলে ওইটা যদি শেষ হয়ে থাকে তাহলে আমি সামনে যাব। এটা শেষ হয়েছে? জি স্যার, এটা শেষ হয়েছে স্যার। আবারও বলছি শেষবারের মতো, একটা জার্নাল একটা নির্দিষ্ট সাইটেশন ইয়ারে সে টোটাল কতটা সাইটেশন পেয়েছে তার অর্ধেক যদি আমি কাউন্ট করি, অর্ধেক কাউন্ট করতে গেলে আমাকে দেখতে হবে ওই নির্দিষ্ট বছরে ওই জার্নালের বিগত বছরের পাবলিকেশন গুলো কতবার সাইটেশন পেয়েছে এবং তার 50% সাইটেশন সে কত সময় পর্যন্ত পিছনের দিকে আমাকে যেতে হচ্ছে। যত দিন পর্যন্ত বা যত বছর পর্যন্ত আমাকে যেতে হচ্ছে সেটা হচ্ছে ওই জার্নালের সাইটেড হাফ লাইফ। এটা একটা কোয়ালিটি ইন্ডিকেটর, পাশাপাশি এটা কিন্তু সাংঘাতিক সিগনিফিকেন্ট একটা ইন্ডিকেটর। কারণ তুমি 10 বছর 20 বছরের পাবলিকেশন রেখেছো, কিন্তু সেটা যদি শেলফে থাকে আর যদি সেটা ব্যবহার না হয় তাহলে তো সেটাকে শেলফে রেখে দেওয়ার মানে হচ্ছে তোমার স্পেসটাকে তুমি অপচয় করছো। তুমি যদি সাইটেড হাফ লাইফ ধরতে পারো, বের করতে পারো, তুমি কিন্তু ওই জার্নালের সাইটেশন প্যাটার্নটা তুমি দেখতে পারবে এবং তুমি ওই জার্নালটা কত বছর পর্যন্ত বা কত বছরের কন্টেন্টটা তুমি শেলফে রাখবে, অ্যাক্টিভ শেলফে রাখবে, সেটা কিন্তু নির্ধারণ করতে পারো ফ্রম সাইটেড হাফ লাইফ। কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখে নাও।
না স্যার। ভেরি গুড। তাহলে আমরা সাইটিং হাফ লাইফে যাই। স্যার তাহলে এটার হিসাব এরকম হচ্ছে না, সাইটিং হাফ লাইফে আমরা টোটালটাকে 50% করে তারপর কিউমুলেটিভে চেক করব যে 50% আসলে কোথায় মিলতেছে। হুম, এটা যদি সাইটিং এক্সাক্ট হাফ না হয় লাইফ তাহলে কিন্তু অ্যাপ্রক্সিমেট। সাইটেশন দেওয়া। এই সাইটেশন গুলো কোথায় দেয় বলো তো? স্যার অন্যান্য সব জার্নাল থেকে ওই নির্দিষ্ট ইয়ার। ওই জার্নাল তো নিশ্চয়ই পেপার পাবলিশ করে, তাই না? পাবলিশ পেপারের মধ্যে কি থাকে? শেষে সাইটেশন থাকে না? জি স্যার। সে অন্য সোর্স থেকে আগে পেয়েছিল, এখন কিন্তু অন্য সোর্সকে সে সাইটেশন দিচ্ছে। তার যে পেপারগুলো সে পাবলিশ করছে তার মধ্যে যে রেফারেন্স লিস্ট আছে সেই রেফারেন্স লিস্টে অন্যান্য যে সমস্ত জার্নালস গুলো আছে তার তো নিশ্চয়ই সাইটেশন আছে। ঠিক আছে, তাহলে in the year of 2006, ঠিক আছে, ওই জার্নাল যার কথা আমরা বলছি এশিয়ান প্যাসিফিক জার্নাল অফ অ্যালার্জি অ্যান্ড ইমিউনোলজি, সে 2006-এ 895টা আর্টিকেলকে সে সাইটেশন দিয়েছে। স্যার ঠিক এখানে তো আছে, পার্সেন্টেজ করলাম না আমরা, হ্যাঁ, এখানে তো পার্সেন্টেজ করলাম না আমরা। করার দরকার নাই। গত যে জি তোমার স্যার। একটা কথা আসলো না যে কমিউনিটি বা পার্সেন্টেজের দরকার আছে কিনা, দরকার নাই। তুমি সাইটেশন কাউন্ট করেই তো সোজা হিসাব করতে পারো। স্যার জি আবার স্যার। করলেও তো সমস্যা নাই। হুম, স্যার করলেও তো সমস্যা নাই, এক একটা করলেও সেম সেম। সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। আর করলে ভালো। আমি এটা ধরো এটা করে দেখাতে পারলে ভালো, সমস্যা নেই। স্যার আমরা সাইটেড হাফ লাইফে দেখছিলাম ইয়ারের হিসাবটা হচ্ছে পিছনের দিকে যাচ্ছিল, হুম, কিন্তু এখানে হচ্ছে মানে সামনের দিকে আগাচ্ছে। যেমন না, মানে আমরা পিছনের দিকেই যাচ্ছি। আমরা স্যার তো এখানে তো পিছনের শুরুতে দিকে ছিল 2008, তারপরে 2007, তারপরে 2006 এইভাবে ছিল, কিন্তু এখানে দেখতেছি শুরুতে আছে 1996, তারপরে 97, মানে সামনের দিকে আগাচ্ছে, কিন্তু তুমি এটাতে তো তুমি যদি এটাকেই করে দাও, রিভার্স করে দাও, তাহলে তো হলো, সমস্যা তো নাই। তাহলে দুই এক্ষেত্রে হাজার ছয় থেকে প্রবলেম হবে না। 2006 যদি বাঁ দিক থেকে শুরু করো তাহলে তো সমস্যা নেই, কথা তো একই। ওকে স্যার, তাহলে মানে ওইরকম করে আগের মতো করে করলেও হবে। হ্যাঁ, তার মানে 2006 সে টোটাল সাইটেশন দিয়েছে কত? 495 আর্টিকেলস কে সে সাইটেশন দিয়েছে। তাহলে তার অর্ধেক আমাদেরকে বের করতে হবে। অর্ধেক কত আসে? অ্যারাউন্ড 440, তাই তো? স্যার 447.5। ও তো ফ্র্যাকশন আর্টিকেল, তার অর্ধেক হবে না? ঠিক আছে, জি স্যার। হিসাবটা ওই ওই একই রকম। 2006-এ সে অন্যান্য আর্টিকেল গুলোকে সাইটেশন দিয়েছে 2 বার। 2006-এ 2005-এর পাবলিকেশন গুলোকে সাইটেশন দিয়েছে সে 26 বার। 2006-এ 2004-এর পাবলিকেশন গুলোকে সাইটেশন দিয়েছে 42 বার। 2006-এ 2003-এর পাবলিকেশন গুলোকে সাইট করেছে 52 বার। 2006-এ 2002-এর পাবলিকেশন গুলোকে সাইট করেছে। স্যার এখানে একটু কথা আছে স্যার, বলো। দুইয়ের পাবলিকেশন বলতে স্যার কোন পাবলিকেশন? আদার্স যত পাবলিকেশন আছে, আদার্স যত 2002 পাবলিকেশন আছে, আদার্স যত পাবলিকেশন আছে, ওই অন্যান্য 2002 স্পেসিফিক যখন পাবলিশ হয়েছে, হ্যাঁ, 2002 আচ্ছা। ইয়ারটা, সাইটেশন ইয়ারটা হচ্ছে 2006। আর 2006-এ সে 2003-এর পাবলিকেশন গুলোকে 52 বার সাইট করেছে। 2006-এ 2002-এর পাবলিকেশন গুলোকে সে 64 বার সাইট করেছে। 2006-এ 2001-এর পাবলিকেশনকে 56 টাইমস সে সাইট করেছে। 2006-এ 2000-এর পাবলিকেশন গুলোকে 60 টাইমস সাইট করেছে। এইভাবে তুমি যখন সাইটেশন গুলো যোগ করতে থাকবে তোমাকে দেখতে হবে অ্যাপ্রক্সিমেটলি 440 কোন জায়গা থেকে গেলে হয়, কয় বছরের গেলে হয়। আমাদের এখানে হিসাব হচ্ছে 1 1 2 3 4 5 6 7 8 9, 9-এর পরেও কিন্তু আমাদেরকে খানিকটা দূরে যেতে হচ্ছে। তার মানে এখানে যেহেতু মেশিন জেনারেটেড রিপোর্টটা, তুমি যদি 9.5 ইয়ার্স বা 9.6 ইয়ার্স বলে অ্যাপ্রক্সিমেটলি, আমার দিক থেকে কোনো আপত্তি নাই। ঠিক আছে,
জি স্যার, বুঝছি। জি স্যার তাহলে বুঝছি। ব্রিটিশ জার্নাল অফ এডুকেশন স্টাডিজ তার সাইটিং হাফ লাইফ ছিল 6 ইয়ার্স, আর এখানে এশিয়া প্যাসিফিক জার্নাল অফ অ্যালার্জি অ্যান্ড ইমিউনোলজি তার সাইটিং হাফ লাইফ হচ্ছে 9.7 ইয়ার্স। এটা কি মিন করলো? এটা কি মিন করলো? কত বছর পিছনের সাইটেশন পেপার গুলোকে সাইট করতেছে। হ্যাঁ, ওই ধরো তুমি যদি বায়োলজিক্যাল সায়েন্সের কথা চিন্তা করো, বায়োলজিক্যাল সায়েন্সে কিন্তু যত নতুন তত ভালো, কারণ ওদের কন্টেন্ট এত বেশি আপগ্রেড হয়। যারা মেডিকেল সায়েন্সে পড়ে 3-4 বছর পর কিন্তু তাদের টেক্সট, পুরো টেক্সট বই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এইখানে একটা জার্নাল, এটাও কিন্তু কাইন্ড অফ একটা কোয়ালিটি ইন্ডিকেটর। বোঝা যায় যে 9.7 ইয়ার্স যদি হয়, তার মানে হচ্ছে সে মোটামুটি পিছনের ব্যাপ্তিটাও কিন্তু অনেক বেশি। হ্যাঁ, আর তুলনামূলকভাবে ওই সাবজেক্টের যদি আরেকটা জার্নাল দেখো এবং তার যদি সাইটিং হাফ লাইফ যদি 5 ইয়ার যদি হয়, তার মানে হচ্ছে ওই জার্নালটা মোটামুটি লেটেস্ট কন্টেন্ট গুলোকেই সাইট করছে। ঠিক আছে, বোঝা যায় যে মানে তার সাইটেশন প্যাটার্ন দেখলে বোঝা যায় যে সে কত পিছনের দিকে যায় নাকি সে কারেন্ট কন্টেন্টকে সাইট করে শুধুমাত্র। ঠিক আছে, এটাও কিন্তু কাইন্ড অফ একটা কোয়ালিটি ইন্ডিকেটর। তাদের কারো কোনো প্রশ্ন আছে? স্যার স্যার তাহলে তাহলে আমরা হুম। সাইটেড হাফ লাইফ আর সাইটিং হাফ লাইফ একইভাবে হিসাব করতে পারি, মানে পার্সেন্টেজটা করলেও হবে না করলেও হবে। যদি করো ভালো, আর যদি না করতে চাও, পার্সেন্টেজটা করলে একটু বোঝা যায় আর কি, যে তোমার তো 50% এসে থামতে হবে। তাহলে স্যার সাইটিং হাফ লাইফের ক্ষেত্রেও আমরা পার্সেন্টেজটা করতে পারি। করো, যদি করতে চাও করো, কোনো সমস্যা নেই। কিন্তু আসলে তো মূলত যেটা নির্ভর করছে সেটা হলো যে তোমার অর্ধেকটা কাউন্ট করতে হবে, এবং অর্ধেকটা কাউন্ট করতে গেলে তোমাকে কত দূর পর্যন্ত, কিউমুলেটিভটা করলে যেটা হয় বুঝতে সুবিধা হয়। এখানে যেমন কিউমুলেটিভ ফিগারটা নাই, কিন্তু তারপরে বুঝতে কিন্তু খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। আর এখানে ধরো এখানে কিউমুলেটিভ ফিগারটা নাই, সেটাও কিন্তু বলার কোনো সুযোগ নাই। দেখো নিচে যে লাল যে এটা আছে, রোটা আছে, সেখানে কিন্তু কিউমুলেটিভ ফিগারটাই আছে। উপরে 2 আর এই যে উপরে 2 নিচে 2, এখানে 26 আর 2 28, 28 আর 42 70, এই যে দেখো এখানে কিউমুলেটিভ ফিগারটা আছে কিন্তু পার্সেন্টেজটা নাই। জি স্যার। ঠিক আছে, আর আরেকজন প্রশ্ন করলে এটা আগেরটা আমরা ডান দিক বাঁ দিক থেকে ডান দিকে গিয়েছি, এটা ডান দিক থেকে বাঁ দিকে কেন? হিসাব তুমি যেভাবেই করো না কেন, তুমি যদি এটাকে রিভার্স করে দাও তাহলে তো ডান বামের হিসাবটা ঠিক হয়ে যাবে। মোদ্দা কথা হচ্ছে তোমাকে পিছনের দিকে যেতে হবে, কারণ তুমি সাইটেড করো আর সাইটিং হাফ লাইফ করো, তোমাকে পিছনের দিকে না গেলে তো তুমি সাইটেশন, তুমি তো ভবিষ্যতে যেতে পারবে না, তোমাকে পিছনের দিকে যেতে হবে সাইটেড বা সাইটিং হাফ লাইফের জন্য। স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার। বলো। স্যার স্ক্রিনটা শেয়ার করলে আপনি বুঝতে পারবেন না যে screen-টা share- করো স্ক্রিন শেয়ার, আমার মধ্যে দেওয়া আছে, পারমিশন দেওয়া আছে। না স্যার আপনি করছেন তো এই জন্য পারতেছি না। আচ্ছা, এখন এখন করো। কে করতে চাচ্ছ স্ক্রিন শেয়ার? স্যার আমার স্যার একটা একটা ম্যাথ স্যার, স্যার আপনি দেখতে পাচ্ছেন স্যার? না, দেখতে পাচ্ছেন। স্যার কে স্যার নাজরিন? অথোমেট্রিক্সে যে ইন্ডিকেটর গুলো আছে ওইগুলো থেকে হুম। আমরা সবগুলোতেই গ্রাফের মাধ্যমে দেখাবো, এম ইন্ডেক্স, জি ইন্ডেক্স। না না না, লাগবে না। স্যার সাইটিং স্কোর ক্যালকুলেশনের ক্ষেত্রে কি স্যার আমরা 3 ইয়ার্স নিয়ে ধরবো নাকি 4 ইয়ার্স করে করবো? ওল কোনটা? ক্যালকুলেশন নাকি নিউ? স্যার সাইজ কোড, ও বলতেছে সাইজ কোড ট্র্যাকারটা নিয়ে আমাদের সমস্যা আছে, ওটা নিউ হিসাব করে নাকি ওল্ড? আপনি বলেছিলেন কারেন্ট ইয়ার কে নিবে, বাট শীটে এক্সাম্পল দেওয়া আছে ওল্ড ক্যালকুলেশনের মতো। ওখানে লেখাও আছে ওল ক্যালকুলেশন। আচ্ছা, এই জি দেখি ও স্যার, কি কিন্তু বলে, এটা এটা শুনে নি। স্যার
স্যার হ্যাঁ বলো। এক্ষেত্রে স্যার এখানে স্যার জি ইন্ডেক্স হচ্ছে স্যার দেখুন লাস্ট লাইন আগের লাইনটা মানে আর স্কোয়ার হচ্ছে লেস দেন কিউমুলেটিভ। এই যে 400 403 হুম এটা তো সামনে হিসাব করতে পারছে কারণ এর পরের লাইনে 441 হচ্ছে 403 এর চেয়ে বড়, এই জন্য আমরা হুম আগের লাইন হচ্ছে কাট অফ লাইন। কিন্তু হুম এই ক্ষেত্রে কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে একদম লাস্টেরটাই হচ্ছে কাট অফ লাইন। এক্ষেত্রে স্যার আমরা কেমনে বুঝবো স্যার আর স্কোয়ার মানটা স্যার কিউমুলেটিভ চেয়ে বেশি নাকি কম? অনেক নিচে যাওয়ার তো আর সুযোগ নেই। ডেটা ছাড়া কেমন করে বুঝবে? তাহলে কি স্যার লাস্ট লাইনটা এই ধরে নেব যে এই ইয়ারটাই হচ্ছে কাট অফ এটা লাইন? এটা কোত্থেকে পেয়েছো? এটা ইনকমপ্লিট নাকি এরপরও কিছু স্যার আছে? এটাই এতটুকু সেটা স্যার প্রিভিয়াস এর ম্যাথ স্যার, আচ্ছা এটাই তাহলে, ম্যাথ আচ্ছা তাহলে যেটা আছে সেটাই ধরে নিতে হবে। স্যার লাস্ট লাইনটাই। তোমার আর স্কোয়ার ভ্যালুটা তোমার টোটাল সাইটেশনের চেয়ে সমান হতে পারে, ছোট হতে পারে, কিন্তু বড় হতে পারবে না, তাই তো হিসেব। এখানে স্যার এখানে বড় হতে পারে কিনা তো সুযোগ নিয়েছে কারণ লাস্ট হ্যাঁ লাইনে হ্যাঁ, এখানে এটাই যেটা বোঝাচ্ছে। হয়েছে মানে এরপরে 18 পরে 19-এর কি অবস্থা জানি না আমরা, যেহেতু জি আমার স্যার। কাছে অ্যাটলিস্ট মনে হচ্ছে যে ডেটা সেটটা ইনকমপ্লিট। না স্যার এটা স্যার প্রিভিয়াস এর ম্যাথ স্যার, মানে প্রিভিয়াস কোয়েশ্চেন আসছে এটাই গত বছরের। এতটুকু স্যার কয়েক বছর আগে আর কি, কোন 18 বছর সালে এক্স্যাক্টলি স্যার মনে নেই। তাহলে যেখানে শেষ সেখানে থেমে যেতে হবে, কিছু করার তো নাই। আচ্ছা তোমার কাছে যেটা আমি যেটুকু বুঝতে পারি সেটা হচ্ছে যে তুমি যেটা বলতে চাচ্ছ যে 400 এবং 324 ব্যবধানটা তো অনেক, তাই তো? এই কারণে তোমার চোখে লাগছে। না স্যার আমি বলতে চাচ্ছি স্যার এই ম্যাথ দেখেন আমরা 441 হচ্ছে 403 এর চেয়ে বেশি, আমরা হ্যাঁ যেভাবে হিসাব করে রাখি কাট অফ লাইন, এখানে হুম তো স্যার বুঝতে পারতেছি যে লাস্ট লাইনে আগের লাইনটা হবে, এখানে হ্যাঁ, তো স্যার এটা সুযোগ নেই স্যার, এখানে কারণ সেটা আমরা বুঝতে পারছি। এখানে ওই যে বললাম, আমি তো সেই প্রশ্নটাই বললাম যে 324-এর সাথে 400-র অনেক বেশি ব্যবধান। এরপরে ডাটা জি সেটে স্যার। যদি থাকতো তাহলে বোঝা যেত যে আমি 400-র কাছাকাছি যেতে পারছি নাকি আমার জি স্যার। জি সংখ্যাটা স্যার। কম বেশি হচ্ছে। তো এখানে হ্যাঁ যেহেতু হ্যাঁ হ্যাঁ বোঝার স্যার কোনো এটাই। উপায় নাই, যেহেতু আমার যে বললাম ডেটা সেটটা হয়তো ইনকমপ্লিট হতে পারে, সেই ক্ষেত্রে তুমি ফাইনাল যে ডেটাটা তোমার কাছে আছে অ্যাভেলেবল সেটাকেই তুমি জি হিসাব স্যার। করবে, এরপরে তার যাওয়ার কোনো সুযোগ আচ্ছা নেই। আচ্ছা। আচ্ছা এখানে পেপার আইডিটা কি স্যার লাগবে, মানে তো এটা তো দরকার নেই। পেপার আইডিটা ইম্পর্টেন্ট না, পেপার আইডিটা মোটেও ইম্পর্টেন্ট না, কিন্তু পেপার আইডিটা এখানে, কারণ তুমি তো আলটিমেটলি এটাকে তো সাজাতে হবে। যখন জি স্যার। সাজিয়েছে তখন হয়তো এই জিনিসগুলো থাকলে, মানে অ্যাপারেন্টলি যেটার এটা কোনো ভূমিকা নাই, কিন্তু পেপার আইডিটা থাকলে জিনিসটা বুঝতে সুবিধা হতো। আমি যদি শুধুমাত্র ধরো পেপার আইডিটা যদি না দিতাম, যদি তোমার সাইটেশনটা শুধু বলে দিতাম, তাহলে কি করতে, এটাকে অ্যারেঞ্জ করতে গেলে তো তোমার নিজেরই একটা সমস্যা হতো, হতো না? জি স্যার। সেই কারণে জি স্যার। পেপার আইডিটা দেওয়া আছে। আর পেপার আইডিটা ডাজেন্ট, মানে এখানে খুব বেশি সিগনিফিকেন্ট কিছু না। স্যার তো স্যার ওই যে একটু আগে তো যে 20 আর 21 যে র্যাঙ্কিংটা ছিল এখানে, স্যার হুম এখানে আমরা 21 না নিয়ে 20টা কেন নিলাম স্যার র্যাঙ্কিং এ? ক্লাস করো না? স্যার করি স্যার। আমরা কি বলেছিলাম? জি, জি মানে কি? আর স্কোয়ার ভ্যালু স্যার হচ্ছে সাইটেশনের সমান হবে অথবা ছোট হবে এরকম। কার কার সাইটেশন? টোটাল সাইটেশনের জি সমান স্যার। হবে, সমান হতে পারে কিন্তু বড় হতে পারবে না। ও স্যার স্যার হ্যাঁ স্যার বুঝছি স্যার, সরি স্যার, ঠিক আছে আমি অন্যভাবে দেখছি। হ্যাঁ, এই কারণেই তোমার ওই 20 হচ্ছে এটার জি ইন্ডেক্স। ঠিক স্যার আছে, আরেকটা, স্যার এটা তো হয়েছে স্যার, একটা লাস্ট কোয়েশ্চেন ছিল স্যার আমার, বলো। যেটা ওটা হচ্ছে স্যার আমরা স্যার জানার কোয়ার্টারে মানে Q1 Q2 হিসাব করছি ইমপ্যাক্ট ফ্যাক্টর দিয়ে, কিন্তু হুম স্কোপাসে যেটা দেখালেন সেম আবু জানার র্যাঙ্কিং, ওখানেও Q1 Q2 দেখলাম, ওটার হুম র্যাঙ্কিংটা কেমনে করা হয়েছে? ওখানে কি ইমপ্যাক্ট ফ্যাক্টর দিয়ে আমরা র্যাঙ্কিং করতে পারবো না? ক্লাসে বোধহয় তোমাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম। স্যার আপনি তুমি, দেখিয়েছিলেন ওয়েবসাইটটা। না তুমি শিক্ষিত মানুষ, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, যদি গণতন্ত্রের কথা চিন্তা করো, গণতান্ত্রিক সিস্টেমে তোমার এক ভোট, তাই তো? যে খেটে জি খাওয়া স্যার। দরিদ্র অশিক্ষিত মানুষ যে রিক্সা চালায়, গণতান্ত্রিক হিসাবে কিন্তু তারও ভোট একটাই, তাই না? জি স্যার। তাহলে তোমার ভোট আর তার ভোট কি সমান? হ্যাঁ, হ্যাঁ স্যার সমান। তোমার ভোট আর তার ভোট সমান।
কিন্তু তুমি যদি জাজমেন্টের কথা চিন্তা করো, তোমার জাজমেন্ট আর তার জাজমেন্টটা কিন্তু সমান না। যদিও কাউন্টের দিক থেকে সমান, কিন্তু জাজমেন্টের যদি চিন্তা করো, তুমি একটা ক্যান্ডিডেটকে যখন ভোট দেবে, তুমি নিশ্চয়ই একটা বিচার বিবেচনা রাখবে, তার কি কি ভালো দিক মন্দ দিক সেইটা চিন্তা করবে, চিন্তা করে ভোটটা করবে। আর একজন অশিক্ষিত মানুষ, সে হয়তো না বুঝেই হুমজিকালি হয়তো তাকে ভোট দিতে পারে, কিন্তু দুজনেরই তো ভোট সংখ্যা সমান, জি স্যার। তাই নয় কি? আমরা যখন জি স্যার। কোয়ার্টাইল কাউন্ট করার সময় কি করেছে? ভোটটা দেখেছি, কয়টা ভোট পেয়েছে সেটা দেখছে, কয়টা সাইটেশন পেয়েছে সেটা দেখেছে, তাই না? জি স্যার। কোনটা কোন জার্নাল থেকে এসছে, বা কোন কোয়ালিটি জার্নাল থেকে এসছে, অথবা কোন কোয়ার্টারের জার্নাল থেকে এসছে, সেটা কিন্তু আমরা করিনি। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। সিমাগো যখন র্যাঙ্কিং করে, তখন কিন্তু এই বিষয়গুলো সে বিবেচনায় নেয়, কোন ধরনের জার্নাল থেকে এসছে, কোন কোয়ার্টারের জার্নাল থেকে এসছে। আচ্ছা, বুঝছি স্যার। মানে ঠিক ওদের আছে? অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, একটা না শুধু সাইটেশন, ওরা আরো অনেক, অনেক ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ, ও সোর্স নর্মালাইজ করে তারপরে সে একটা এসএনআইপি বলে একটা স্কোর জেনারেট করে, সেখান থেকে সে আসলে ওই কোয়ার্টাইলটা হিসেব করে। এবং সেই কারণেই তুমি যখন ক্লারিভেটস এর কোয়ার্টাইল দেখবে আর সিমাগোর কোয়ার্টাইল দেখবে, তখন কিন্তু মানে মিল পাবে, অমিলও কিন্তু অনেক। আর তাদের কাভারেজও তো অনেক কম বেশি, একটা 9,000 জার্নাল করে, আর একটা 21,000 জার্নাল করে, অতএব দুইটার হিসাব তো মানে কাভারেজটা তো ভিন্ন। জি স্যার, বুঝছি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ইমপ্যাক্ট ফ্যাক্টর এক্সক্লুডিং সেলফ সাইটেশন ক্যালকুলেশন একটু বলবেন? এটা স্যার ক্যালকুলেশনটা এর পরের স্লাইড। হ্যাঁ, এটা এটা বুঝতে পেরেছো, এটা কি জিনিস? জি স্যার, মানে নিজের আর্টিকেলটা বেশি সাইট করে, হ্যাঁ, সেলফ অবসেস। এটা কিন্তু এটা খুব কমন একটা জিনিস। তো যদি জার্নালের পেপারগুলোকে সাইট করে, তাহলে কি হতে পারে? স্যার এটা সেলফ সাইটেশন না? আমরা তো সেলফ সাইটেশনের পার্সোনাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কি হয়, তার এইচ ইন্ডেক্স জি ইন্ডেক্স বাড়বে, তাই না? জি স্যার। আর যদি জার্নালের পেপারগুলোকে বেশি বেশি করে সাইট করে, ওই জার্নালের পেপারগুলোকে বেশি বেশি সাইট করে, তাহলে কি হবে? স্যার জানি না। ইমপ্যাক্ট ফ্যাক্টর বাড়বে, তার ইম্প্যাক্ট ফ্যাক্টর বাড়বে, ব্যক্তির ক্ষেত্রে এইচ ইন্ডেক্স জি ইন্ডেক্স বাড়বে। আর যদি ওই জার্নালের পেপারগুলোকে যদি সাইট করে, বেশি বেশি করে অপ্রয়োজনে সাইট করে, তাহলে কি হবে? ওই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর বাড়বে। আমরা সেই কথাটাই বলতে চাচ্ছি। আমরা তো একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর পাবোই, সেখানে কিন্তু এক্সক্লুশনের কোনো ব্যাপার নাই। ঠিক আছে, ইম্প্যাক্ট ফ্যাক্টর কিভাবে পাবো? গত 24-এর যদি 24-এর সম্ভব না, 2023-এর ইম্প্যাক্ট ফ্যাক্টর যদি কাউন্ট করতে চাই, 2023-এ, 2022 এবং 2021-এর পেপারগুলো কতবার সাইটেশন পেয়েছে, আমরা ইম্প্যাক্ট ফ্যাক্টর পেয়ে গেলাম। এখন ইম্প্যাক্ট ফ্যাক্টর ওই জার্নালের পেপারগুলোকে যদি সাইট করে, সেটা কিন্তু জিনিসটাকে কি বলে, এটা কাইন্ড অফ নিজেকে নিজে বারবার জাহির করার মতো হয়। তাহলে ওটা যদি আমরা বাদ দিতে চাই, তাহলে যেটা করতে হবে, আমার সাইটেশন ইয়ার কোনটা, 23-এর জন্য 21, আর হচ্ছে 22। 23-এর জন্য পাবলিকেশন ইয়ার কোনটা? এই কথা 21, বলে না। 22। আমি 2023-এর ইম্প্যাক্ট ফ্যাক্টর কাউন্ট করতে চাই, তাহলে আমার পাবলিকেশন উইন্ডোটা কত? 2021 আর 2022।
এই সাইটেশন ইয়ার কোনটা? 2023 স্যার। 2023। তাহলে আমি যেটা দেখবো 2023-এ, 2022 এবং 2021-এর পেপারগুলো কতবার সাইটেশন পেয়েছে, তাই তো? জি স্যার। ইম্প্যাক্ট ফ্যাক্টর কার কাউন্ট করছে? একটা জার্নালের, একটা স্পেসিফিক জার্নালের। আমি যদি সেলফ সাইটেশন বাদ দিতে চাই তাহলে কি দেখতে হবে আমাকে? ওই টোটাল সাইটেশনের মধ্যে ওই জার্নালের সাইটেশন কতটা আছে, তাই না? জি স্যার। ওই সাইটেশন গুলোকে বাদ দিয়ে আমি যদি কাউন্ট করি, রিক্যালকুলেট যদি করি, তাহলে সেটি হলো ইম্প্যাক্ট ফ্যাক্টর এক্সক্লুডিং সেলফ সাইটেশন। বুঝাতে পেরেছি? জি স্যার। ওই জার্নালের 2023-এর যদি সাইটেশন কাউন্ট করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে পাবলিকেশন উইন্ডো এবং সাইটেশন কাউন্ট। পাবলিকেশন কাউন্ট উইন্ডোটা হচ্ছে 2022 এবং 2021-এ ওই জার্নালে কতগুলো পেপার পাবলিশড হয়েছে এবং সেই পেপারগুলো 2023-এ কতবার সাইটেশন পেয়েছে, তাই তো? জি স্যার। তাহলে সাইটেশনের মধ্যে কি থাকবে? ওই পেপারগুলো যে সমস্ত জার্নালসে, যে সমস্ত আর্টিকেলসে সাইটেশন পেয়েছে, সেই আর্টিকেলসের সাইটেশন কাউন্টটা থাকবে, তাই না? সেই সাইটেশন কাউন্ট থেকে ওই জার্নালের 2021 এবং 2022-এর যে পেপারের যে সাইটেশন আছে সেটাকে বাদ দিলেই তো আমি সাইটেশন এক্সক্লুডিং সেলফ সাইটেশন হয়ে গেল। বুঝতে পারো নাকি পারো না? বুঝছি স্যার। স্যার আরেকটা প্রশ্ন আছে। বলো। স্যার সাইট স্কোরের যে ওল্ড ক্যালকুলেশন আর নিউ ক্যালকুলেশন, স্যার প্রশ্নে আসে হাউ টু কম্পিউট সাইট স্কোর, সেক্ষেত্রে কি আমাদের ওল্ড আর নিউ দুইটাই দেখাতে হবে? দেখালে ভালো যদি এরকম প্রশ্ন আসে। সেক্ষেত্রে আগের হিসাবটা ছিল ইম্প্যাক্ট ফ্যাক্টরের মতোই, পাবলিকেশন উইন্ডোটা ছিল 3 বছরের, তাই তো? জি স্যার। আর 1 বছরের। আর নতুনটা কি আছে? 4 বছরের, গত 4 বছরের পেপার, যে বছরের সাইটেশন কাউন্ট করতে যাচ্ছি তার আগের 4 বছরের পেপার এবং 4 বছরের সাইটেশন। স্যার তাহলে না ট্র্যাকারের স্যার, হিসাবটা কি? স্যার যে বছরেরটা করতেছে ওই বছরটা ওটা 6 বছর 4 বছর না? আমি কি সাইটেশন ট্র্যাকারের কথা বলছি না সাইটেশন সাইট স্কোরের কথা বলছি? সাইট স্কোর। সাইট স্কোর হলে স্যার ওই 2000। বছর সহ, ওই বছর সহ। জি স্যার। স্যার তাহলে তো সাইট স্কোরের ট্র্যাকারের দরকার কি স্যার? সাইট স্কোরের ক্যালকুলেশন আর ট্র্যাকারের মধ্যে তো তাহলে স্যার কোনো পার্থক্য রইল না। সাইট স্কোর ট্র্যাকার আর সাইট স্কোরের ওল্ড ক্যালকুলেশন। দাঁড়াও, তোমরা কোন স্লাইড নিয়ে কথা বলছো সেটা আগে একটু দেখে নিই। কোন দিকে গেল? এই সাইট স্কোরের ওল্ড ক্যালকুলেশনটা, এটা এটা এই স্লাইডটা তো দেখেছো নাকি? আগে যেটা হিসেব জি হতো, স্যার। জি স্যার। আমরা সাইট স্কোর কার জন্য কমপ্লিট করছি? যদি 2016-র জন্য যদি সাইট স্কোর কাউন্ট করি তাহলে 2015, 14 এবং 13 এই 3 পাবলিকেশন ইয়ারে সেই জার্নাল কতটুকু পেপার পাবলিশ করেছে এবং সেই পেপারগুলো 2016-তে কতবার সাইটেশন পেয়েছে। বেসিক্যালি এটা কি শুধু সাইটেশনটা 16 সালেরটাই চিন্তা করব, মানে 15, 14, 13 এগুলোর কি হিসাব করব না সাইটেশনটা? সাইটেশন হচ্ছে 2016 আর পাবলিকেশন উইন্ডোটা হচ্ছে 13, 14, 15 3 বছরের। না ক্লাস করছে, আমি আসতেছি। আমার কথা বুঝতে পারোনি? এটা কিন্তু ওল্ড ক্যালকুলেশন। ওল্ড ক্যালকুলেশনটা তো বুঝেছি যে যে সালে বের এটা এটার সাথে ইম্প্যাক্ট ফ্যাক্টরের তো খুব বেশি কোনো পার্থক্যই নাই। পার্থক্য শুধু একটা জায়গাতে, সেটা হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর 2 বছরের জন্য আর এটা 3 বছরের জন্য। ফ্যাক্টর না, সাইট স্কোর এর ওল্ড ক্যালকুলেশন আর সাইট স্কোর ট্র্যাকারের কথা বলছিলাম। সাইট স্কোর ট্র্যাকারের কথা বলছো? ট্র্যাকারের সাথে মেইন প্রবলেমটা আসলে ট্র্যাকারে। স্যার ও বলতে যাচ্ছে স্যার ওল্ড ক্যালকুলেশন মানে সাইট স্কোরের ওল্ড ক্যালকুলেশন আর সাইট স্কোরের ট্র্যাকারের ক্যালকুলেশন তো সেম স্যার, এটা বলতে যাচ্ছে। জি স্যার।
আমি প্রশ্নটা বুঝতে পারিনি, আমার বলো একজন। স্যার আমরা যে সাইট স্কোরের কারো যে কারো ওল্ড কারো ক্যালকুলেশনটা মাইকের দেওয়া লিক আছে, হচ্ছে, একজন একজন করে কথা বলো তো, বাকিরা মাইক বন্ধ করো। স্যার সাইট স্কোরের যে ওল্ড ক্যালকুলেশনটা ব্যবহার করা হচ্ছে ওটার সাথে স্যার সাইট স্কোর ট্র্যাকারের ক্যালকুলেশন সেম স্যার, নিউ ক্যালকুলেশন না স্যার, ওল্ড ক্যালকুলেশনটা। দেখুন স্যার এখানে 2018 সালের সাইটেশন আর হুম। ডকুমেন্ট হচ্ছে 15 থেকে 17, 15, আর 16, সাইট স্কোরের, হ্যাঁ, আর সাইট স্কোরের ওল্ড ক্যালকুলেশনটাও স্যার সেম স্যার। এরা আসলে মানে সত্যি কথা বলতে কি, মানে এটা তো কোনো সিক্রেট কোনো জিনিস না। এটা কিভাবে কম্পিটিশনটা হয় এটা তো পাবলিক ডোমেইনে থাকা উচিত। এদের এই জিনিসগুলো নাই, এই হিসাবটা তো আর নাই, সাইট স্কোর ট্র্যাকারের এই হিসাবটা কিন্তু নাই। না স্যার, শুধু বলছে আপ টু মানে এখন পর্যন্ত পাইছে সাইটেশন এত, পাবলিকেশন এত, এইভাবে হিসাব করে রাখছে। এটার সাথে তো আসলে আলবি বোধহয় বলছিলেন সাইট স্কোর ট্র্যাকারের সাথে এই পুরনো হিসাবের সাথে আসলে কোনো পার্থক্য নাই। জি স্যার। মানে সাইট স্কোর এটা যে ওল্ড ক্যালকুলেশন ছিল, সেই ওল্ড ক্যালকুলেশনের সাথে কিন্তু সাইট স্কোর ট্র্যাকারের কোনো পার্থক্য নাই। জি স্যার। কিন্তু এখনকার হিসাবটা তো আর এরকম না, এখনকার হিসাবটা কিন্তু এরকম। জি স্যার, এই ক্ষেত্রে ও বলতে এই চাচ্ছে ক্ষেত্রে তাহলে কি এখন স্যার 2019 সালের সাইট স্কোরের ক্ষেত্রে স্যার 2019 সালের সাইটেশন সহ হবে না যারটা সাইট স্কোর ট্র্যাকার চার হিসাব করে কার জন্য বলতো? ট্র্যাকারটা হচ্ছে স্যার একদম রিসেন্ট ইয়ার যে ইয়ারটা একদম, চলতেছে, হ্যাঁ হ্যাঁ, যেমন এখন একদম, হচ্ছে মে মাস পর্যন্ত কত, হ্যাঁ। এটা আমরা দেখছি 4 বছর 4 বছর, তাই তো, সমান সমান সাইটেশন এবং ডকুমেন্ট কাউন্টও কিন্তু সমান বছরের জন্য, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে একটা জার্নালের কথা যদি আমরা ওইভাবে চিন্তা করি, একটু দেখি। আমি কি শেয়ার করিনি তোমাদের সাথে জিনিসটা? স্যার আপনি আবার বারবার বলেছিলেন সাইট স্কোর ট্র্যাকারটা ইমিডিয়েসি ইন্ডেক্স এর মতো। কিভাবে স্যার? ইমিডিয়েসি ইন্ডেক্স তো শুধুই বর্তমান বছরের পাবলিকেশন আর সেটা সাইটেশন নাই, হ্যাঁ, কিন্তু সাইট স্কোর ট্র্যাকার তো তা করছে না। ট্র্যাকারে তো স্যার 3 বছর সাইট হিসাব করে ডকুমেন্ট, 4 বছর, স্যার ইমিডিয়েট সাইট স্কোর ট্র্যাকারের কথা বলছি, 4 ওটা যদি বছর। স্যার ইমিডিয়েট। আমি তোমাদেরকে দেখাই ওদের ওদের হিসেব। তোমরা কি এখন আমার স্ক্রিনটা দেখছো? জি জি স্যার। স্যার, দেখা যাচ্ছে। আমি এখানে সাইট স্কোর ট্র্যাকার দিয়ে ওদেরকে হিসেব তোমাদেরকে দেখিয়ে দিই। আর আগের স্ক্রিনটাই দেখা যাচ্ছে। আগের স্ক্রিনটাই দেখা যাচ্ছে। জি স্যার। এখন দেখতে পাচ্ছ? জি স্যার। আমি গুগল সার্চ করেছি, এই যে এই যে দেখো, এটা 2017, এই যে রেজাল্টটা 2017, এটা তো এটা তো এখন আর হিসাব হওয়ার কথা না। আমি এটাতে একটু দেখি কি বলে। হোয়াট ইজ সাইট স্কোর ট্র্যাকার? এখানে বলেছে দেখো, সাইট স্কোর is another metric site score for the current year is based on the number of citations divided by the number of document published. মানে কোন রকমের কোনো হিসেব নাই, কোন জায়গাতে তুমি যে সাইট স্কোর ট্র্যাকার বলে কিছু পাবা না। জি স্যার, ওরা দিন শেষে সাইট স্কোরটাকে ডিফাইন করতেছে। হ্যাঁ, সাইট স্কোরের কথাই বারবার বলে, কিন্তু সাইট স্কোর ট্র্যাকারের কথা বলে না। একটা জায়গাতে শুধু বলেছে, একটা জায়গাতে শুধু বলেছে যে সাইট স্কোর ট্র্যাকার শুধু যেটা করে এই যে এটা সাইট স্কোর হিসাব করেছে কি 16, 17, 18, 19 নাম্বার অফ সাইটেশন 16, 17, 19, 16, 17, 19, 20। এখানে সাইট স্কোরের হিসাবটা দেওয়া আছে, দেখেছো? 2019 এর জন্য জি স্যার। পাবলিকেশন এবং সাইটেশন উইন্ডোটা সমান,
16, 17, 18, 19 এই 4 বছরের পেপার, আর 16, 17, 18, 19 এই 4 বছরের সাইটেশন। আমি সাইট স্কোর পেয়ে গেলাম। সাইট স্কোর ট্র্যাকার, দেখো এখানে শুধু একটা ডেফিনিশন বলা আছে, প্রোভাইডস দ্য কারেন্ট রিভিউ অফ হাউ এ জার্নাল ইজ পারফর্মিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ইয়ার, ইট ইজ আপডেটেড এভরি মান্থ। মানে ওদের অফিসিয়াল সাইটেও কোনো ডেসক্রিপশন নেই। তো এটাই ঘুরে ফিরে বলে যে প্রতি মাসে আপডেট হ্যাঁ, হয়, বাট কিভাবে আপডেট হয় সেটা কিভাবে তো বলে করে না। সেটা করে না। কিন্তু আমি যেটুকু বুঝি সেটা হলো যে, ধরো আমাদের সমস্যাটা কোথায় হয়, আমি তো 2023-এর সাইট স্কোর কি পাবো? না স্যার, এখনো তো আসেনি। এখনো আসেনি। 2022-এরটা কি পাবো? হ্যাঁ, জি স্যার। 2022-এরটা 2022-এর জন্য যদি সাইট স্কোর কাউন্ট করতে চাই তাহলে কি করতে হবে? 2022, 21, 20 এবং 19 এই 4 বছরে তার টোটাল পাবলিকেশন, এবং ওই টোটাল পাবলিকেশন গুলো ওই 4 ওই বছরে 4 বছর। কতবার সাইটেশন পেয়েছে। স্যার আসতেছে। তাহলে তোমার 4 ইয়ার্স হচ্ছে আমার সাইটেশন এবং পাবলিকেশন উইন্ডো, তাই তো? এই সাইটেশন জি এবং স্যার। পাবলিকেশন উইন্ডোটা সমান 4 বছরের সাইটেশন এবং 4 বছরের পাবলিকেশন। তাহলে কারেন্ট ইয়ারেরটাতে আমি হিসাব করতে যদি চাই তাহলে কি করতে হবে? 2023ও লাগবে, আর কি লাগবে? 2024ও লাগবে, যদি আমি জিমিডিএসি ইন্ডেক্সের মতো বের করতে চাই। তার জি মানে স্যার। হচ্ছে তোমার এই ওয়ালটা এখান থেকে সরবে, এই ওয়ালটা সরে যাবে, এই ওয়ালটা থাকবে না। আর যেহেতু তারা সাইটেশন প্রতি মাসে আপডেট করে, তাহলে এখানে কি আসবে? 2024-এর জন্য আপ আন্টিল টু দে কতটা পাবলিকেশন এবং কতবার সাইটেশন, আমি এটুকুই বুঝি, কারণ ওদের স্যার, তার অফিসিয়াল মানে কোনো। নিউটের মতো স্যার, নিউ ক্যালকুলেশনের মতো হলো না, ইনক্লুডিং কারেন্ট ইয়ার। কিন্তু সেটা তো তোমার অফিসিয়ালি তো কারেন্ট ইয়ার শেষ হয়নি এখনো পর্যন্ত। ওইটুকুই তো পার্থক্য স্যার, কেন যদি আমি হ্যাঁ, তুমি 2024-এর বের কারেন্ট করতে ইয়ারের চাই, সাইট স্কোর পাবে 23, না, কিন্তু 22, কারেন্ট ইয়ারের 21, সাইট স্কোর ট্র্যাকার পাবে। জি তাহলে স্যার, স্যার সাইট এভাবে স্কোর হবে তো না। স্যার 1 বছর আগেটা পাওয়া যায়। মানে আমি তো সাথে ইয়াটা পাবো না, 1 বছর আগেরটা না, ওই ওই পাবলিকেশন এবং সাইটেশন উইন্ডোটা বন্ধ না হলে তো তুমি সাইট স্কোর ট্র্যাকার, সরি সাইট স্কোর পাচ্ছ না। কিন্তু তুমি সাইট জি স্কোর স্যার। ট্র্যাকার যেহেতু প্রতি মাসে আপডেট হচ্ছে, তুমি প্রতি মাসেরটা প্রতি মাসে পেয়ে যাচ্ছ। আচ্ছা স্যার, এখানে আমি একটা জিনিস একটু বলতে চাচ্ছিলাম। আমি দেখেছিলাম এরকম সাইট স্কোর ট্র্যাকারের হিসাবটা, যে 2024-এর মে মাসে আমি যদি সাইট স্কোর ট্র্যাকারটা দেখতে চাই, তাহলে আমি 3 ইয়ার্স এর ডকুমেন্টস নিব, আর সাইটেশন হচ্ছে ওই 3 ইয়ার্স এর ডকুমেন্টস এর জন্য 2024-এর মে পর্যন্ত যে কয়টা সাইটেশন হয়েছে সেটা দিয়ে হচ্ছে না, 2024-এর মের যদি তুমি কমপ্লিট করতে চাও, তো 2024-এর মের পর্যন্ত যত পাবলিকেশন আছে সেটাও তোমাকে কাউন্টে নিতে হবে। ওকে স্যার। স্যার যদি এটাই তো স্যার, সেটাই স্যার, এটাই তো। অফিসিয়ালি তারা যেভাবে ডিফাইন করেছে সেটা হচ্ছে যে, ওরা পরিষ্কার বলে দিয়েছে সাইট স্কোর ইজ counted in the same way as site score tracker is counted in the same way as the site score is computed, with the exception of counting latest years of citation and publications. স্যার কিন্তু স্যার আপনার স্লাইডে স্যার ওখানে পাবলিকেশন স্যার রিসেন্ট ইয়ারে এটা নাই স্যার, যেমন ওটা তো 2018 পুরনো, সালে। ওখানে ওটা ভুল, ওটা শেষ। ওরা প্রতি বছর বছরই চেঞ্জ করে এই জিনিসগুলো, তো ওরা ট্রায়াল এন্ড এররের মতো করে করছে। প্রথমে ইমপ্যাক্ট ফ্যাক্টর যেভাবে কাউন্ট করতো সেভাবেই তারা সাইট স্কোর কাউন্ট করতো। 3 বছর উইন্ডোজ ছিল, এরপর এটাকে 4 বছর 4 বছর করেছে। আগামীতে আবার কি করে দেখো। আমি বরঞ্চ ওই স্লাইডটা, এই স্লাইডটা তোমরা অ্যাভয়েড করো। আমি তোমাদেরকে দাঁড়াও একটু বলি, এই স্লাইডটা তোমরা অ্যাভয়েড করো। এই স্লাইডটা অ্যাভয়েড না করলে হবে না। সাইট স্কোরের হিসাবটা পুরনো নতুন দুইটাই যেহেতু আছে, সমস্যা হবে না। কিন্তু এই যে সাইট স্কোর ট্র্যাকারের যে হিসাবটা আছে, এটাকে তোমরা এখান থেকে ডিলিট করে দাও। ওই স্যার সাইট পরের স্লাইড স্যার। এটাকে ডিলিট করে দাও।
সাইট স্কোর ট্র্যাকারের, ঠিক আছে? এটা ওল্ড ক্যালকুলেশন, জি স্যার এই ক্যালকুলেশনের সাথে কিন্তু সাইট স্কোরের আগের ক্যালকুলেশনের হুবহু মিলে যাচ্ছে। জি স্যার জি তার মানে স্যার স্যার এটাই আপনি এক্সামে সাইট বলছিলেন স্কোর স্যার। ট্র্যাকার নাই? জি স্যার তাহলে স্যার নিউ আমরা সাইট ক্যালকুলেশনটা কি স্কোর স্যার ট্র্যাকারটা ট্র্যাকারের? স্যার মানে পুরো টপিকটাই কি স্যার বাদ দিয়ে দিই? আচ্ছা দাও। ট্র্যাকার স্কিপ করলে ভালো হয়, এটা নিয়ে অনেক কনফিউশন, মানে না, তারা এটা রেগুলার চেঞ্জ। কনফিউশনের কোনো কারণ নেই। কনফিউশনের কারণটা এটা হলো যে কারেন্ট হিসাবটা যেহেতু আমি কোনোভাবেই আমি অনেক ঘাটাঘাটি করেছি, আমি কোথাও পাইনি। শুধু একটা জায়গাতে একটা কথা ওদের ওয়েবসাইটে বলা আছে, the same way as the site score tracker, মানে site score tracker is the same way how this site score is computed except inclusion of current years of publication and citations, এই কথাটাই বলা আছে। সেক্ষেত্রে তো স্যার 4 বছর হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ, পাবলিকেশন 4 বছরই হচ্ছে, তার মানে 2024 হিসাব করতে গেলে কি করতে হবে? সাইট জি স্কোর স্যার ট্র্যাকার 24, 23, স্যার 22 এবং 21, এই 21 4 বছরের পাবলিকেশন আপ আনটিল যে মাস পর্যন্ত আমরা কমপ্লিট করছি, সেই মাস পর্যন্ত তার টোটাল পাবলিকেশন এবং ওই সময়ে তার টোটাল সাইটেশন। থাক স্যার, জি তার স্যার মানে এটা বুঝছি বাদ। এটা। এটা বাদ মানে এই স্লাইডটা বাদ দাও। আর তোমরা যদি, তোমাদের তো অনেকগুলো চোখ, আমার চোখে হয়তো আমি ধরা পড়েনি, তোমরা যদি সাইট স্কোর ট্র্যাকারের নতুন হিসাবটা দেখো কোথাও আমাকে একটু জানিও। কিন্তু খুবই কনফিউজিং এই জিনিসগুলো, তো খুব অফিসিয়াল এটা কাউন্টে, কিন্তু অফিসিয়াল কাউন্টের কোনো হিসাব হবে না, এটা তো ঠিক না। স্যার প্রত্যেকটা একটু রিলেটেড মনে হয় যে এটা তো এর আগে করে আসছি, আবার এদিকে এমন কেন? না, স্যার স্যার সাইট স্কোর ট্র্যাকার এবং সাইট স্কোর, তুমি যদি সাইট স্কোর ট্র্যাকারের পুরনো হিসাব আর যদি তুমি কি বলে সাইট স্কোরের যে অরিজিনাল হিসাবটা ছিল সেটা যদি দেখো এক হুবহু এক। স্যার আমার আমরা কি মনে হয় স্যার, রুল কল করবো আমি? জি করি? স্যার, জি স্যার, জি স্যার, স্যার স্যার একটা লাস্ট কোশ্চেন স্যার, স্যার সাইট আমার স্কোর রোল নামটা করে নেন স্যার। স্যার ইমপ্যাক্ট ফ্যাক্টর হচ্ছে স্যার সাইট স্কোর বেটার কেন স্যার? বলো তো আবার কি বললে? স্যার ইমপ্যাক্ট ফ্যাক্টরের থেকে সাইট স্কোর বেটার কেন? সাইট স্কোরটা স্যার অ্যাডভান্টেজ কি? ইমপ্যাক্ট ফ্যাক্টর হচ্ছে ভালো কেন? এইভাবে কোশ্চেন দেখেন তো প্রিভিয়াস যে কোশ্চেনটা হচ্ছে এক্স্যাক্টলি what are the advantages of counting site score over impact factor? হোয়াট আর দি What are the advantages of counting site score over impact factor? বলো। জি এটা কি স্যার, কাভারেজ এক্ষেত্রে কি বেশি? ওইটার কি ডিফারেন্স দেখাই দিব নাকি শুধু সাইট স্কোরের অ্যাডভান্টেজটা দেখাই দিব? হ্যাঁ, সরি, ও তো ইমপ্যাক্ট। না ও তো অ্যাডভান্টেজটা কি স্যার? ও যে জি প্রশ্নটা স্যার করেছে সেই প্রশ্নটার উত্তরটা কি হবে? যে প্রশ্নটা সেটা আমি রিপিট করছি, সেটা হচ্ছে ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে সাইট স্কোরের অ্যাডভান্টেজটা কি ওভার ইমপ্যাক্ট ফ্যাক্টর। জি স্যার বলো, উত্তর বলো। কাভারেজ বেশি, উইন্ডো বেশি, 4 কাভারেজটা বছর বেশি, উইন্ডো বেশি, এবং কাভারেজটা যেহেতু বেশি, কাভারেজটা বেশি কোন সেন্সে বেশি বলো তো? স্যার ওই শুধু আর্টিকেল না, কনফারেন্স পেপার, তারপর হ্যাঁ, আর শুধু তাই না, স্কোপাস কিন্তু একটু রিল্যাক্স মানে হচ্ছে তোমরা যদি চিন্তা করো, ধরো ক্লাব তো সবই ক্লাব, কিন্তু ঢাকা শহরে কিছু এলিট ক্লাব আছে না, যেখানে তোমার ধরো আহ মানে সবাই যেতে পারে না। যেমন ঢাকা ক্লাবের কথা যদি চিন্তা করো, এখানে মেম্বারশিপ পেতে গেলে আমার যেটুকু ধারণা 60 থেকে তোমার 1 কোটি টাকা বোধহয় মেম্বারশিপ লাগে, বা এটা কিনতে হয়, নতুন করে হয়তো তারা মেম্বারশিপ দেয়ও না। এগুলো হচ্ছে এলিট ক্লাব, ঠিক আছে, যেখানে সবার ইটা থাকে না, অ্যাক্সেসটা থাকে না। ওয়েব অফ সায়েন্স হচ্ছে এরকম একটা এলিট ক্লাব, যেখানে সব জার্নালের অ্যাক্সেস নাই, একেবারে হাই কোয়ালিটি যে সমস্ত জার্নালস গুলো আছে শুধুমাত্র তাকেই সে কভার করে। সেই তুলনায় কিন্তু স্কোপাস একটু রিল্যাক্সড, আর সে শুধুমাত্র বুক চ্যাপ্টার না, জার্নাল আর্টিকেল, সেমিনার পেপারস, বুক রিভিউ, এগুলোকেও কিন্তু বা মানে ওর কভারেজটা একটু কম্প্রিহেন্সিভ। সেই কারণে তুমি যখন স্কোপাসের সাইট স্কোর ব্যবহার করবে, তুমি একটু অ্যাডভান্টেজ পেতে পারো, ইন দ্য সেন্স যে তোমার ওখানে কভারেজটাও বেশি আর সাইটেশন উইন্ডোটাও কিন্তু বেশি, ঠিক আছে? আবার স্যার জি স্কোপাস স্যার তো অ্যালাউ করে ডাটাবেজে, দেখা যায় ওদের ডাটা, কিন্তু ওয়েব অফ সায়েন্স তো সেটা করে না। না দেখা যায় না তো। স্যার ওটাই যখন সাবস্ক্রিপ্ট। হচ্ছে ওই
দুইটাই ক্লিক দুইটাই করি তখন সাবস্ক্রিপশন দেখায় তো বেসড। কি দেখায়? যে সাইটেশন কোন কোন আর্টিকেল সাইট করছে বা কোথায় গিয়ে কতগুলো আর্টিকেল আছে। ডকুমেন্টের সংখ্যা দেখা, এটা বলতে চাচ্ছি। হ্যাঁ, কিন্তু একটা সার্টেন পর্যন্ত দেখায় আর কি, সবটা দেখায় না। জি ওই স্যার, সবটা যেটা- দেখায় না। হ্যাঁ, হ্যাঁ, যেমন ধরো আমি যদি অথর সার্চ করতে চাই, স্কোপাস আমাকে অথর সার্চ করতে দেয়, আমার এইচ ইন্ডেক্স দেখাবে, আমার টোটাল সাইটেশন কাউন্ট দেখাবে ফ্রি অফ কস্ট। এটা তোমার ওই পর্যন্তই, কিন্তু তুমি যদি আর্টিকেল লেভেলে দেখতে চাও সেটা দেখাবে না। ওয়েব অফ সায়েন্সে কিন্তু ওইটা দেয়, ওই অপশনটা আছে, তুমি অথর পর্যন্ত যেতে পারবে কিন্তু ডিটেলস তুমি করতে পারবে না। আচ্ছা, একটু রোল নাম্বার গুলো বলো। স্যার একটা প্রশ্ন ছিল। বলো স্যার আমারও একটা প্রশ্ন ছিল। বলো। স্যার এই যে শিমাগো জার্নাল র্যাঙ্কিং, এটা যদি একটু বলতেন। সিমাগো জার্নাল র্যাঙ্কিং এটা স্কোপাস করে, ঠিক আছে? এটা স্কোপাস করে, অলরেডি আলোচনা হয়েছে। যেহেতু স্কোপাস করে, ওর কভারেজটা কিন্তু একটু কম্প্রিহেন্সিভ। তোমরা দেখেছো সিমাগো জার্নাল র্যাঙ্কিংটা কখনো? জি স্যার। আমি একটু দেখিয়ে দিই। জি স্যার। জি স্যার। স্যার কোয়ার্টাইল জার্নালের মতো এটারও হিসাবের কোনো হ্যাঁ, রুল নাই? আছে। এটা নিয়ে তো অনেকক্ষণ কথা বললাম। ওই যে সবার ভোট সমান না। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। জি স্যার। ওই যে সিমাগো জার্নাল, এবং এটা কিন্তু কান্ট্রি র্যাঙ্কও করে। ধরো তুমি কোন একটা জার্নালের দেখতে চাচ্ছ, র্যাঙ্কিং দেখতে চাচ্ছ, এই যে জার্নাল র্যাঙ্কিং এ যাও। জার্নাল র্যাঙ্কিং এ ও কিন্তু সব জার্নালকে র্যাঙ্ক করবে কি, নাকি সব জার্নালকে কি র্যাঙ্ক করবে? ওর কাভারেজের মধ্যে যে সমস্ত জার্নালস গুলো আছে সেগুলোকে র্যাঙ্ক করবে। আমার কথা বুঝতে পারছো তো? স্যার ওয়েব অফ সায়েন্সের থেকে তো বেশি এর ইয়াটা কাভারেজটা। হ্যাঁ, আমাদের এই সাবজেক্ট ক্যাটাগরিতে কয়টা আছে জার্নাল দেখো তো। আমাদের এই সাবজেক্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছ 271 কিছুটা? জি স্যার। আমাদের এই, আমি কিন্তু আমাদের সাবজেক্ট দিয়ে সার্চ করেছি। আমাদের সাবজেক্টের টোটাল জার্নাল ক্যাটাগরিতে কয়টা আছে দেখতে পাচ্ছ? জি স্যার 271 স্যার। 271। এর প্রথম 25% যাবে কত? Q1 এ। এর পরের 25% Q2 তে। Q2 তে স্যার। Q2 তে। এরপরে 25%, Q3। এবং ফাইনাল 25% যাবে তোমার Q4 এ। এখানে তোমরা দেখো একটা SGR স্কোর আছে, দেখেছো? জি স্যার। ইমপ্যাক্ট ফ্যাক্টরের যে কোয়ার্টাইলটা হিসাব করা হয়, ক্লারিভেট কিভাবে হিসাবটা করে? সাইট স্কোর থেকে করে না? র্যাঙ্ক করে স্যার। বেসড অন ইমপ্যাক্ট ইমপ্যাক্ট ফ্যাক্টর ফ্যাক্টর র্যাঙ্ক র্যাঙ্ক করে, করে। জি স্যার। ঠিক আছে? র্যাঙ্ক করে, জি স্যার। তারপর র্যাঙ্কে কি দিয়ে ভাগ করে? স্যার টোটাল ওই যে 271 দিয়ে ভাগ করে না না, যেগুলো। টোটাল সাবজেক্ট ওই ক্যাটাগরিতে কয়টা জার্নাল আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করে। জি আর স্যার। এইখানে দেখো এই যে স্কোরটা এসছে, SGR স্কোর, ঠিক আছে? দেখেছো? জি স্যার। যার SGR স্কোরটা সবচেয়ে হাইয়েস্ট ওই সাবজেক্ট ক্যাটাগরিতে, তার পজিশনটা হবে Q1 এ, ঠিক আছে? জি স্যার। এখানে একটু স্যার দেখো তো, আরেকবার বলবেন? এই যে দেখো তার SGR স্কোরটা দেখেছো, এই তো 5.575। এই স্কোরটা দেখা যাচ্ছে না এখানে? জি স্যার। জি স্যার। এটা হাইয়েস্ট, তাই নয় কি? এরপরে দেখো আস্তে জি আস্তে কমেছে তো, আস্তে আস্তে কমছে না? স্যার এইটার ক্যালকুলেশনটা আসলে কিভাবে আমরা এটা যেটা কোয়ার্টাইলে করে, ক্যালকুলেশনটা জানি? এটার ক্যালকুলেশনটা আমি বলেছিলাম, এটা কিন্তু
যে র্যাঙ্ক হ্যাঁ, এইখানে দেখো আমি এটা ধরলে কি দেখাইছে, তোমরা এটা কি দেখা যাচ্ছে? আমি যে জি স্যার SGR, দেখা যাচ্ছে। এই যে SGR-টা কিভাবে, ও তোমাদেরকে বললাম না যে তোমার ভোটও এক ভোট, যে রিক্সা চালায় তারও ভোট একটাই। নেট কি চলে গেল? স্যার ওরা যদি এত ফ্যাক্টর দিয়েই করে র্যাঙ্কিংটা, তাহলে স্যার সাইড স্কোরের গুরুত্বটা কোথায়? হ্যাঁ, ওরা তো স্যার অনেকগুলো, আপনি বলেন অনেকগুলো ফ্যাক্টর হিসেব করে এসজিআর স্কোরটা নির্ণয় করে, র্যাঙ্কিংটা করে। তাহলে স্যার আমরা যে সাইট স্কোর বের করি এটা দিয়ে তো র্যাঙ্ক করে না। সেক্ষেত্রে স্যার সাইট স্কোরের গুরুত্বটা কোথায় স্যার? কেন করা হলো তাহলে, যদি আমরা এই ক্ষেত্রে কাজে না লাগে? আমি কি তোমার কথা বুঝতে পারছি না? কথা সাইট কিছু স্কোর দিয়ে আছে। তুমি রাফলি একটা জার্নালের কোয়ালিটি তো এনশিওর করতেই পারছো, ওই জার্নাল কি পরিমাণে সাইটেশন পাচ্ছে। এইখানে যেটা করছে সেটা হচ্ছে জার্নাল কোয়ার্টার, টপ কোয়ালিটির জার্নাল কোনগুলো, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ কোয়ার্টারে কোন কোন জার্নালস গুলো আছে। এখানে ক্যালকুলেশনের বেসিসটা হচ্ছে SGR। তোমরা কি আমার এই যে লেখাটা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে আসলো আমি SGR এ ধরার পরে? জি স্যার আসছে। সিমাগো জার্নাল জার্নাল র্যাঙ্ক অ্যান্ড ইন্ডিকেটর। কি বলেছে? ইট ইজ এ মেজার অফ জার্নালস ইম্প্যাক্ট, ইনফ্লুয়েন্স অর প্রেস্টিজ. It expressed the average number of weighted citations received in the selected year by the documents published in the journal in the 3 previous years. এটা হলো তোমার ওই যে বললাম একটা জার্নাল আর একটা জার্নালকে বা একটা পেপারকে সে সাইট করছে। এই পেপারটা যে সাইট করছে সেই পেপারটা তোমার কত ভালো কোয়ালিটির জার্নাল থেকে এসছে সেটার একটা হিসেব হয়। ঠিক আছে, ওই যে প্রেস্টিজের কথা বলা হচ্ছে, এটার ইন্ডিকেটরটা হচ্ছে SNIP, সোর্স নরমালাইজড ইম্প্যাক্ট পার পেপার। ঠিক আছে, এটার হিসেবটা জটিল, ইসের মতো স্ট্রেট ফরওয়ার্ড না। আমরা যেভাবে কি বলে ক্লারিভেটসের যে কোয়ার্টার দেখেছি ওটা যেরকম স্ট্রেট ফরওয়ার্ড, এটা কিন্তু ওরকম স্ট্রেট ফরওয়ার্ড হিসাব না। ভালো জার্নাল যদি কোন একটা পেপারকে সাইট করে তার ওয়েটেজটা, প্রেস্টিজটা যেহেতু হাই, তার ওই SGR স্কোরটাও হাই হবে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার, তার মানে স্যার আমাদের তো আর ক্যালকুলেশন দেওয়া লাগবে না, না? কারণ না না, কঠিন। আর এইটা তোমার এই পরীক্ষায় এটা থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনাও নাই। ওকে স্যার, এই এখন প্রশ্ন, বুঝছি স্যার। এই পরীক্ষায় যদি প্রশ্ন না আসে তাহলে আর বোঝারও দরকার নেই, সেটা বলো। জি স্যার, জি স্যার, জি স্যার। কি? জি স্যার, জি স্যার। কি আঁকা কি করছো? আচ্ছা বলো, আর স্যার কোনো প্রশ্ন আছে? আমার লাস্ট একটা কোশ্চেন, জার্নাল কোয়ার্টার ওয়েব অফ সায়েন্স বেসড ইন্ডিকেটরের মধ্যে পড়ে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, এটা জার্নাল কোয়ার্টাইল কারা করে? জার্নাল কোয়ার্টাইল করে হচ্ছে তোমার দুইটা সোর্স থেকে মূলত করে। একটা হচ্ছে তোমার ক্লারিভেট যেটা করে জার্নাল কোয়ার্টাইল, এবং সেটার হিসাবটা হচ্ছে বেসড অন ইম্প্যাক্ট ফ্যাক্টর, র্যাঙ্ক করে র্যাঙ্কটাকে টোটাল নাম্বার অফ জার্নালস ওটা সংখ্যাটা দিয়ে ভাগ করে দিলেই, এটা যদি 0.25 এর নিচে হয় Q1, এর উপরে গেলে আস্তে আস্তে এটা কোয়ার্টাইল বাড়তে থাকে। ঠিক আছে, টপ জার্নালস গুলো কিন্তু Q1 এ থাকবে। আর এইখানে যেটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র সাইটেশন কাউন্ট না, কিন্তু সে সাইটেশন কাউন্ট কারা সাইট করছে, কোন ধরনের জার্নাল সেটাকে সাইট করছে, তার প্রেস্টিজ কত, সেই প্রেস্টিজেরও কিন্তু এখানে একটা ফ্যাক্টর আছে। ঠিক আছে, এবং এটা দেখতে গেলে তোমাদেরকে অন্য আরেকটা জিনিস শিখতে হবে, যেটা যেটা আমি তোমাদেরকে দেখাইনি।
আচ্ছা বলো, আর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার ইমপ্যাক্ট ফ্যাক্টরাল লিমিটেশনে বলছিলেন স্যার নাথিং টু ডু উইথ জার্নাল কোয়ালিটি। স্যার এটা হুম। কি ব্যাখ্যা দিয়েছিলেন স্যার, একটু মনে নেই স্যার, একটু যদি বলতেন। ইম্প্যাক্ট ফ্যাক্টর হ্যাজ নাথিং টু ডু উইথ জার্নাল কোয়ালিটি। জার্নাল কোয়ালিটি। কেন বলেছে এই কথাটা? এই আমরা কথাটা তো কেন? নর্মালি স্যার জার্নালের কোয়ালিটি নির্ধারণের জন্য ইমপ্যাক্ট ফ্যাক্টরটা দিই, তাহলে স্যার এখানে কেন স্যার এটা বলা হয় না স্যার? না না না, একটা পেপার সাইট হয় তার ইন্ডিভিজুয়াল কোয়ালিটির কারণে, ঠিক আছে? জি স্যার। খাবার রান্না করে কি? শেফ, তাই না? জি স্যার। খাবারটা তোমার টেবিলে এনে দেখে ওয়েটার। যে ওয়েটার, সে তোমার খাবারটা টেবিলে এনে দেয়। টিপসটা কাকে দাও তুমি? ওয়েটার। ওয়েটারকে দাও। বাবুর্চি কি করলো? রান্না তো সে করেছে। বাবুর্চি কি টিপস পেলো? না না স্যার। স্যার। না স্যার। তো জার্নাল তো আসলে ওয়েটার, সে পাবলিকেশনটাকে অ্যাভেলেবল করেছে, তো কন্টেন্টটা কার? কন্টেন্টটা একজন রিসার্চার। ইন্ডিভিজুয়াল রিসার্চারের। স্যার এটা কি স্যার পিতা পুত্রের দেখাচ্ছিলেন ওটা মনে হয় হ্যাঁ, যে তো পুত্রের। তোমার আচ্ছা। তোমার ক্রেডিটটা তো আর্টিকেলটা পাচ্ছে, সাইটেশন তো জি আর্টিকেল স্যার। পাচ্ছে, জার্নাল তো শুধুমাত্র জার্নাল ওই পেপারটাকে অ্যাভেলেবল করেছে, কিন্তু সেটাকে আমরা ছেলের ক্রেডিটটাকে কিন্তু বাবাকে দিচ্ছি। জি স্যার, বুঝছি স্যার। টিপসটা ওয়েটারকে দিচ্ছ, কিন্তু যে রান্না করেছে, যে ইন্ডিভিজুয়াল আর্টিকেল, সাইটেশন তো ইন্ডিভিজুয়াল আর্টিকেল পাচ্ছে, কিন্তু সেটাকে আমরা নিয়ে যাচ্ছি ওভারঅল জার্নালের জন্য। সেই জন্যই বলা হয়েছে এটা তো আসলে জার্নালের কোয়ালিটি না, এটা আসলে কোয়ালিটি হচ্ছে ইন্ডিভিজুয়াল আর্টিকেলের কোয়ালিটি। জি স্যার। স্যার আমাদের আর কোনো কোশ্চেন নাই। নাই? স্যার শেষ করি স্যার। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ স্যার, অনেক সময় দিয়েছেন স্যার। আচ্ছা কি করো, রোল নাম্বার গুলো বলো। স্যার রোল নাম্বার 1। 1। স্যার রোল 2। হ্যাঁ বলে যাও। 3 স্যার 9 4। 4 5 আছো? স্যার 6। 6 7। 7 হ্যাঁ বলো, বলে যাও। 9। 9 10 10 11। 11 12 12 13 13 14 14 জি স্যার 15 15 16 16 17 18 17 18 দিলাম। 19 স্যার 19 20 20 21 স্যার। 21 জি স্যার। স্যার 22 22 24 ইয়েস স্যার 24। স্যার 25 26 আছো? 7 স্যার 25 ইয়েস স্যার। স্যার 27। হ্যাঁ এরপরে বলো। 29। 29 কি ঘুমোচ্ছ নাকি? না স্যার, শরীরটা একটু খারাপ। স্যার 30। 30 31 32 স্যার 32 স্যার 33। স্যার 34 35 স্যার যাদের হয়ে গেছে 36। তারা করো, বেরিয়ে যাও। 37 স্যার। 36 স্যার। দিয়েছি। 37 স্যার। স্যার 38। 38 স্যার 39। স্যার 31 আছি আমি, আরেকজনের ফোন দিয়ে করতেছি ক্লাস। 30 তোমার কত? নাজিমউদ্দিন। জি স্যার 31। আচ্ছা দিলাম। এরপরে 40 থেকে বলো তো, তাড়াতাড়ি বলো। স্যার 42। স্যার 43 42 43 44 আছো?
44? Yes, sir. এরপরে কত? 46, 47, 47 স্যার 48? 48 স্যার বলে যাও। স্যার 49 স্যার 49 50? 51 স্যার স্যার 50 51 52 দিয়েছি, তোমরা বেরিয়ে যাও যাদের হয়ে গেছে। স্যার আসসালামু স্যার আলাইকুম 50 দিয়েছেন? 41 হ্যাঁ দিয়েছি। স্যার আসসালামু আলাইকুম স্যার 41 স্যার স্যার 41? 53 আছে কিন্তু নেট প্রবলেমের কারণে বলতে পারছে না আচ্ছা 53 দিয়ে দিয়েছে। 54 54 আছে স্যার 41 55? আছে তো 55 54 আছে দিয়েছি, বেরো। ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম 55 দিয়েছি। 56 56, 57 57, স্যার 58 58, 59 59, 60 60, 61 স্যার 61 যাদের হয়ে গেছে তোমরা 62 বেরিয়ে যাও। হ্যাঁ 62 দিয়েছি। 63 হ্যাঁ 63 63 দিয়েছি। 64 হ্যাঁ বলো। 65 65 স্যার 64 দিয়েছি। স্যার 67 66 কি আছো? জি স্যার কি নাম যেন? 67 প্রিয়া। জি স্যার তারপর 68 ইয়েস স্যার বলে যাও তো এরপরে যারা আছো। স্যার 67 দিছেন দিয়েছি, বেরিয়ে যাও। 70 69 কি আছো? জি স্যার প্রেজেন্ট কি স্যার নাম? 70 69 এর নাম কি? স্যার এসএম নাসিমুল গনি হ্যাঁ দিলাম। 70 70 আছো? হ্যাঁ জি স্যার 70 71, 72, ইয়েস স্যার 72 73, স্যার 74 74, স্যার 76 হ্যাঁ তারপরে স্যার 67 79, 81 81 দিলাম। স্যার 80 79 স্যার 80 হ্যাঁ দিয়েছি। 80, 82 82 জি স্যার আচ্ছা শুধু একটা দেখো তো 78 আছো নাকি? সুমাইয়া আক্তার। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে তাহলে। স্যার 44 শোনা গেছে ঠিক আছে, খোদা হাফেজ, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।